সারা দেশে আজ শুরু হচ্ছে গণটিকাদান। 5 দিনে ভ্যাকসিনের আওতায় আসবেন 32 লাখ মানুষ। কোভিডের হটস্পট চট্টগ্রামে অযথাই পড়ে আছে রেলওয়ে, হাসপাতাল। নিম্ন আয়ের মানুষের জন্য কম মূল্যের পণ্য বিক্রিতে অনিয়ম। খোলা বাজারের পরিবর্তে বিক্রি হচ্ছে কালো বাজারে। অসাধু ডিলার চক্রের 3 সদস্য গ্রেফতার। দালালের খপ্পরে পড়ে ইউরোপে যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখে মাল্টার কারাগারে 1.5 শতাধিক বাংলাদেশি। 7 মাস ধরে বন্দীদের মুক্ত করতে সরকারের সঙ্গে প্রবাসী নেতাদের বৈঠক। ভোরের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে কোভিড-19 ভ্যাকসিন ক্যাম্পেইন। 5 দিনের এই ক্যাম্পেইনে অন্তত 32 লাখ মানুষকে টিকার আওতায় আনতে চায় সরকার। তবে 18 নয়, 25 বছরই থাকছে টিকা নেয়ার বয়সসীমা। ভ্যাকসিন প্রাপ্তি, সংরক্ষণ সহ নানা জটিলতার কারণে গণটিকা কার্যক্রমে বারবারই সিদ্ধান্ত বদল করা হচ্ছে বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। খুব সাহসী তুমি। করোনা মোকাবিলায় চলতি বছরের 7 ফেব্রুয়ারি ভ্যাকসিনেশন কার্যক্রমে নাম লেখায় বাংলাদেশ। শুরুটা ভালো হলেও মাঝপথে আবার খেই হারাতে হয় টিকার মজুদ ঘাটতিতে। যদিও জুলাইয়ে আবারও গতি আসে টিকা কার্যক্রমে। 3 দফায় বয়সসীমা কমালেও এতদিনে সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন 2 কোটিরও কম মানুষ। প্রত্যন্ত এলাকা আর ভাসমান বা নিম্নবিত্তদের একটি বড় অংশ রয়ে গেছে সুরক্ষার বাইরে। তাই এমন জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে বিশেষ পরিকল্পনার ঘোষণা করল সরকার। বলা হচ্ছিল এনআইডি দেখিয়ে ইউনিয়ন পর্যায়ে 18 বছরের ঊর্ধ্বে যে কেউ করোনার টিকা নিতে পারবেন। তবে শুক্রবার নতুন সিদ্ধান্তে জানিয়ে দেওয়া হয়েছে 25 বছরই থাকছে বয়সসীমা। প্রশ্ন ছিল, বারবারই পরিকল্পনায় এমন পরিবর্তনের কারণ কি? 18 বছর বয়সের অনেকেরই এনআইডি নেই। এই এনআইডি ছাড়া যদি আমরা টিকার কার্যক্রম আনতে যাই, মাঠে যে বিশৃঙ্খলাটা তৈরি হবে সেইটাকে আমরা সামাল দিতে পারবো না। সেই জন্য আমরা অনেক আলোচনা করে ঠিক করেছি যে এটা 25 বছর হবে। বিশেষ এই ক্যাম্পেইন সারা দেশের সব ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন এলাকায় একযোগে 7ই আগস্ট একদিন হলেও 12ই আগস্টের মধ্যে সুবিধা মতো সময়ে চালানো যাবে টিকা কার্যক্রম। প্রাধান্য পাচ্ছেন 50 ঊর্ধ্ব বয়স্ক জনগোষ্ঠী, নারী ও শারীরিক প্রতিবন্ধী এবং দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষেরা। আমরা 4টা হাসপাতালের ডাটা দেখেছি, যেখানে হচ্ছে কি 85% লোক হচ্ছে তারা গ্রামের অরিজিন এবং তারা কেউ টিকা নেয় নেই। তো আমরা সেইটার জন্য চিন্তা করে তখন আমরা চিন্তা করলাম যে না, এটাকে এইভাবে করলে পরে ভালো হয়। নিজেদের সক্ষমতা যাচাইয়ের জন্যই এই আয়োজন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বর্তমানে যারা টিকা পাচ্ছেন তাদের জন্য দ্বিতীয় ডোজ হাতে রেখেই সাজানো হয়েছে পরিকল্পনা। এটা দিয়ে আমরা আমাদের নিজেদের সক্ষমতাও যাচাই করতে চাই এবং আমরা দেখতে চাই যে আমাদের লোকেরা প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে একদিনে কি পরিমাণ টিকা দিতে পারেন। সেকেন্ড ডোজ রেখে আমরা টিকাটা দেব। বিভিন্ন দেশ থেকে আরো বেশি সংখ্যক টিকা সংগ্রহের চেষ্টা চলছে বলেও জানান মহাপরিচালক। আমি সেটার জন্য বিনীতভাবে আপনাদের কাছে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা সংক্রমণ ও মৃত্যু। সবশেষ 24 ঘন্টায় সারা দেশে করোনায় প্রাণহানি 248 জনের। সর্বোচ্চ চট্টগ্রামে মারা গেছেন 75 জন। আর এরপরেই ঢাকায় 69 জনের মৃত্যু। হাসপাতালে শয্যা না পেয়ে রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। এই কান্নার শেষ কোথায় জানা নেই কারো। স্বজনহারাদের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলোর চত্বর। তাৎক্ষণিকভাবে আইসিইউ বেড না পাওয়ায় মুমূর্ষ রোগী নিয়ে ছোটাছুটি বাড়ছে। আমার আম্মা মৃত্যু সজ্জায় আর একটু অক্সিজেন। চট্টগ্রাম বিভাগে সবচেয়ে বেশি 75 জন মারা গেছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় শয্যা সংকটে অনেককেই মেঝেতে রেখে দেয়া হচ্ছে চিকিৎসা। নিচে ফ্লোরে দিছে, এমন অবস্থা একজনের অক্সিজেন দিয়ে 2 জনকে চালাচ্ছে। খুলনা বিভাগে মারা গেছেন 36 জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলায় 8 জন করে। আক্রান্তদের বেশিরভাগ গ্রাম থেকে আসা। বরিশাল বিভাগে 20 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেন সরবরাহের ঘাটতি সহ নানা জটিলতায় মারা যাচ্ছে মানুষ। যদি সবাই সেন্ট্রাল অক্সিজেন আওতায় আসে তাহলে হয়তো আরো ভালো বেটার চিকিৎসা পাওয়া যাবে। রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন 16 জন।
রাজশাহী মেডিকেলে 22টি আইসিইউ বেডের বিপরীতে প্রতিদিন গড়ে 60 জন রোগীকে অপেক্ষা করতে হচ্ছে। শ্বাস প্রশ্বাসের কষ্ট, গত 2 দিন থেকে জ্বর এসেছিল। ময়মনসিংহ বিভাগে 24 ঘন্টায় মারা গেছেন 8 জন। এর মধ্যে ময়মনসিংহের 4 জন এবং শেরপুর, জামালপুর ও নেত্রকোনায় মারা গেছেন 1 জন করে। প্রতিদিনই প্রায় স্বজনদের হাজারি কান্নার শব্দ ভেসে আসে, শয্যা নাই, বাইরে থাকতেছে। খুব ভয়াবহ একটা পরিস্থিতি। সবচেয়ে বড় সমস্যাটা হলো আইসিইউ, মুমূর্ষু রোগীদেরকে তারা সাপোর্ট দিতে পারে না। এছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে 69 জন, সিলেট বিভাগে 16 জন এবং রংপুর বিভাগে মারা গেছেন 8 জন। সাবিত সারোয়ার, সময় সংবাদ। সিআরবি এলাকায় বেসরকারি হাসপাতালের অনুমোদন নিয়ে যতটা সরব চট্টগ্রাম রেলওয়ে, ঠিক ততটাই নীরব নিজ হাসপাতালকে কার্যকর করার ক্ষেত্রে। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালে অচল অবস্থার সৃষ্টি করা হয়েছে, তবে জনবল সংকটের দোহাই কর্তৃপক্ষের। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল, বৃহস্পতিবার ঘড়ির কাঁটা ঠিক সকাল 10:30। শুনশান নিস্তব্ধ এই জায়গা দেখে বোঝার উপায় নেই এটি একটি হাসপাতাল, যেখানে নেই কোনো রোগীর পদচারণা, ব্যস্ততা নেই চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের। হাসপাতালের ভেতরের অবস্থা দেখলেই বোঝা যায় এখানে চিকিৎসার কোনো লেশমাত্র নেই। 95 শয্যার বিশাল জায়গা জুড়ে থাকা এই হাসপাতাল মহামারীর কালেও রোগী শূন্য। হাসপাতালে চিকিৎসকের 16টি পদ থাকলেও বর্তমানে কর্মরত আছেন 3 জন। নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক, 10টি নার্স পদে কর্মরত আছেন মাত্র 2 জন। চিকিৎসক আছিল, ওষুধও আছিল, ডাক্তারও আছিল, এখন চিকিৎসা নাই, ওষুধও নেই, ডাক্তারও নেই। এর জন্য জগবাজার মেডিকেল যেতে হয়, এখানে ডাক্তার নেই, দেখিয়ে নেয়। দেশের নামকরা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান এখানে স্থাপন করেছে বড় বড় হাসপাতাল, অথচ সম্পূর্ণ ভিন্ন চিত্র চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিতভাবে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এই হাসপাতালকে। সবকিছুকে বাদ দিয়ে হাসপাতালটি মূলত অকেজো করার একটা চিন্তা রেলওয়ে রাখছে। রেলের মানুষের জন্য যে স্বাস্থ্য সেবাটা ছিল, এই সেবাটা সম্ভবত রেল দিতে চাইছে না। হাসপাতালের এমন বেহাল দশার কথা কয়েক দফা উপরে মহলে জানানো হয়েছে বলে জানান প্রধান চিকিৎসা কর্মকর্তা। কার্ডিওলজিস্ট দরকার, একজন মেডিসিন স্পেশালিস্ট দরকার, একজন গাইনি স্পেশালিস্ট দরকার বা একজন সার্জারি স্পেশালিস্ট দরকার। বাংলাদেশ রেলের কোনো জায়গায় এই ধরনের পদগুলো না থাকায় রোগীরা এখানে এসে সেবা নেওয়ার জন্য আগ্রহী হয় না। মহামারীতে নগরীতে করোনা রোগীর চাপ বেড়ে যাওয়ায় রেলওয়ে এই হাসপাতালের একাংশে 100 শয্যার আইসোলেশন সেন্টার গড়ে তোলা হলেও এখানে শয্যা রয়েছে মাত্র 54টি, যেখানে বর্তমানে ভর্তি আছেন 3 জন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্তানের সঙ্গে মায়ের বিচ্ছেদ। আদালতের নির্দেশের পরও 2 বছরের শিশুকে মায়ের সঙ্গে দেখা করতে দেয়নি শ্বশুর বাড়ির লোকজন। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। চলতি মাসের প্রথম 5 দিনেই দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা প্রায় 1,500, যা গত 1 মাসের তুলনায় দ্বিগুণ। সবশেষ 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও 214 জন। বড়দের পাশাপাশি উদ্বেগজনক হারে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, করোনা সন্দেহে অনেকেই দেরিতে হাসপাতালে আসায় বাড়ছে জটিলতা। রাজধানীর মুগদার এই গৃহিণী 1 সপ্তাহ আগেই ডেঙ্গু থেকে সেরে না উঠতেই আক্রান্ত হয়েছে তার 4 বছরের শিশুকন্যা পরি। নিজের শারীরিক দুর্বলতা না কাটলেও অসুস্থ মেয়েকে নিয়ে একাই লড়ছেন হাসপাতালে। ওদিকে 7 থেকে 8টি হাসপাতাল ঘুরে বেসরকারি একটি হাসপাতালে সিট পেয়েছেন ডেঙ্গু আক্রান্ত ব্যবসায়ী সাজিয়া। ডেঙ্গুর যে এই যে ওষুধ মেডিসিনগুলো দেওয়া, এগুলো আমার মনে হয় একটু বেটার করা উচিত। আমাদের ফ্ল্যাটে সবারই অলরেডি হয়ে গেছে। আমার বিল্ডিংয়ের পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওইখানে সব সময় পানি থাকে। প্রতিদিন অসংখ্য রোগী আসছে ডেঙ্গু আক্রান্ত হয়ে, যার বেশিরভাগ রোগী দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার। ভুক্তভোগী বাসিন্দারা বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ার পরেও এডিস নিয়ন্ত্রণে ওষুধ ছিটাতে দেখা যায়নি কর্পোরেশন কর্মীদের। সারাদিন এনে মাইকে শুনি যে
পরিষ্কার করো, পরিষ্কার রাখো, পরিষ্কার করো, পরিষ্কার রাখো। তো মানুষ কি ঘরের ভিতরে পরিষ্কার থাকে না? মশা মারা যে ধোঁয়াটা দেয়, ধোঁয়ার ভিতরে আপনার হচ্ছে মশা করতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গেল জুলাই মাসে রোগীর সংখ্যা ছিল ২,২৮৬ জন, আর চলতি মাসের প্রথম 5 দিনেই রোগীর সংখ্যা প্রায় ১,৫০০। বড় বাচ্চারা যারা 10-12 বছর, তাদের ক্ষেত্রে আমাদের ম্যানেজমেন্ট করতে খুবই প্রবলেম হচ্ছে। তাদেরকে ম্যাক্সিমামই আমরা ডিহাইড্রেশন অথবা শকে পাচ্ছি। চলতি বছর এখন পর্যন্ত ৪,০০০-এরও বেশি মানুষের দেহে ডেঙ্গু শনাক্ত হয়েছে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর প্রায় ৭০% এলাকায় এডিসের ঘনত্ব আশঙ্কাজনক হারে বেড়েছে। মৌসুমি জরিপের 2/3 শেষে এমনটাই জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যেখানে বর্ষা শুরুর আগের জরিপে এ হার ছিল 25%-এরও কম। বর্ষার ধরন আর অসচেতনতাকে এর জন্য দায়ী করছেন তারা। রাশেদ লিমনের রিপোর্ট। ডেঙ্গু বাহক এডিসের ঘনত্ব জানতে প্রতি বছরই বর্ষা মৌসুমে ও এর আগে ও পরে 3 দফায় জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বর্ষায়ও শুরু হয়েছে মৌসুমি জরিপ, মিলছে এডিসের লার্ভা। সেটা তো আমাদের মিস্টেক, ডেফিনেটলি দারোয়ান যখন নাই আমার নিজের দায়িত্বে আমার এটা করা উচিত ছিল। স্কার্টের টায়ারগুলোতে, তারপর হচ্ছে ড্রামের মধ্যে, এগুলো জায়গায় বেশি পাওয়া হচ্ছে। আর কনস্ট্রাকশন অলওয়েজ ইজ গোয়িং অন। ঢাকার 2 সিটি কর্পোরেশনের 98টি ওয়ার্ডের মধ্যে 96টি ওয়ার্ডে 1টি করে এলাকা এবং উত্তরা ও ধানমন্ডিতে 2টি করে এলাকা নিয়ে 10 দিনে 100টি এলাকায় এই জরিপ পরিচালনা করা হয়। প্রতিটি এলাকায় আবার 30টি বাড়ি দৈব চয়ন ভিত্তিতে নির্ণয় করে সেখানে খোঁজা হয় লার্ভা। সেখান থেকে ব্রুটো ইন্ডেক্স 20টিরও বেশি পেলে তাকে আশঙ্কাজনক হিসাবে ধরা হয়। প্রতি এলাকায় পাওয়া 100টি পাত্র কিংবা স্বচ্ছ পানি জমে আছে এমন জায়গায় 20টিতে এডিসের লার্ভা মিললে তাকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এবারের বর্ষায় 7 দিনের জরিপ শেষে অধিদপ্তর বলছে প্রায় 70% এলাকায় ব্রুটো ইন্ডেক্স 20-এর বেশি। বর্ষার আগের জরিপে যা ছিল প্রায় 25%। গত 7 দিনে 70টা ওয়ার্ডে কাজ করেছি। 70টা ওয়ার্ডের মধ্যে মোর দ্যান 70% ওয়ার্ডেই BI-20 উপরে আমরা পেয়েছি, যেটা ডেঙ্গু এডিস মশা বাড়ার পাশাপাশি ডেঙ্গু হওয়ার জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ রয়েছে। অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা বলছে এবারের বর্ষার ধরন ও অসচেতনতাই বাড়ছে এডিসের প্রকোপ, বাড়ছে ডেঙ্গু। 2-3 দিন কোনো বৃষ্টি নাই, তারপরে আবার বৃষ্টি হচ্ছে, এবং এইটাই হচ্ছে গিয়ে এইবারের যেটা আমরা দেখলাম, যেটা গত বছরও হয়নি। এই বছরের যদি আপনি বলেন যে কেন বেড়ে গেছে, এটা একটা কারণ। জরিপ বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চেয়ে দক্ষিণে মশার ঘনত্ব বেশি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। নাটোরে গৃহহীনদের ঘর দেওয়ার পর এবার কর্মসংস্থানের লক্ষ্যে চলছে প্রশিক্ষণ। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে তৈরি করা হচ্ছে শিশু পার্ক। খুশি উপকারভোগীরা। স্বল্প মূল্যের চাল ও আটা নিম্ন আয়ের মানুষের জন্য বিক্রির কথা খোলা বাজারে, অথচ তা সংরক্ষণ করা হচ্ছে গোডাউনে। অসাধু ডিলারদের যোগসাজশে এসব খাদ্য সামগ্রী খোলা বাজারের পরিবর্তে বিক্রি হচ্ছে কালো বাজারে। রাজধানী থেকে চক্রের 3 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে ডিলারদের একটি অংশ দীর্ঘদিন ধরেই ওএমএস-এর খাদ্য সামগ্রী নিজেদের গোডাউনে সংরক্ষণ করে বিক্রি করে আসছিল। বুলবুল রেজা রিপোর্ট। স্বল্প আয়ের মানুষের জীবনযাত্রা সহজ করার জন্য সরকার সুলভ মূল্যে চাল ও আটা বিক্রি করে আসছে গত কয়েক বছর ধরে। এই কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সংখ্যক ডিলারও নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় সপ্তাহে 6 দিন চাল ও আটা ভর্তুকি দিয়ে বিক্রি করার কথা তাদের। অভিযোগ রয়েছে ডিলারদের একটি অংশ ওএমএস-এর চাল আটা খোলা বাজারে না নিয়ে বিক্রি করে দিচ্ছে কালো বাজারে। গোয়েন্দা অভিযানে তার সত্যতাও মিলেছে। রাজধানীর কামরাঙ্গীর চরের একটি গুদাম থেকে উদ্ধার করা হয়েছে 90 বস্তা চাল ও 40 বস্তা আটা। গ্রেফতার করা হয়েছে 3 জনকে। পুলিশ বলছে জুয়েল নামে এক ডিলারকে গ্রেফতারের পর ওএমএস-এর চাল আটা কালোবাজারে বিক্রির সিন্ডিকেটের তথ্য বেরিয়ে আসে। জুয়েল ও তার পরিবারের সদস্যদের নামে 12টি ডিলারশিপ রয়েছে। একটি অসাধু চক্র এই ওএমএস-এর এই ডিলারশিপের সুবিধা নিয়ে তারা বিভিন্নভাবে এগুলোকে সংগ্রহ করে জনগণের মধ্যে বিতরণ না করে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে গুদামজাত করছে। এই 12টি ডিলারশিপের মাধ্যমে সে দীর্ঘদিন ধরে প্রতারণা করছে এই চালগুলো। স্বল্প মূল্যের ওএমএস-এর পণ্য সামগ্রী কালোবাজারে বিক্রির পুরো সিন্ডিকেটটি আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ডিবি কার্যালয়ে প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে নাটক ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরীকে।
এর আগে সময় সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি লাইভ অনুষ্ঠান শেষে বের হয়ে চলে যাওয়ার পথে গতকাল সন্ধ্যায় রাজধানীর পান্থপথ থেকে তাকে আটক করা হয়। চয়নিকা চৌধুরীর নিজ গাড়িতেই তাকে নিয়ে যাওয়া হয় গোয়েন্দা পুলিশের কার্যালয়। এদিকে পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুনার রশিদ। রাজধানীতে সময় সংবাদের কার্যালয়ে একটি ফেসবুক লাইভে অংশ নিয়ে নিজ গাড়ি নিয়েই বের হন নির্মাতা চয়নিকা চৌধুরী। পান্থপথে গাড়িটি থামায় আইন শৃঙ্খলা বাহিনী। তাকে নামতে বলা হলে অন্তত 20 মিনিট গাড়ির ভেতর থেকে গোয়েন্দা পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন চয়নিকা। এ সময় উৎসুক জনতার ভিড় জমে যায়। এক পর্যায়ে পুলিশ সদস্যরা তার গাড়িতেই উঠে বসেন। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর আগে সময় সংবাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে চলে যাওয়ার সময় গণমাধ্যম কর্মীরা তাকে আবারও পরিমণির বিষয়ে প্রশ্ন করেন। তার সাথে তো আমার একদমই কাজের সম্পর্ক, কাজ মানে কাজ করতে গিয়ে সম্পর্ক আছে। অনেক সুইট, অনেক একটা লাভিং, অনেক ট্যালেন্টেড একটা মেয়ে কাজের ক্ষেত্রে যেটা হয়, কিন্তু ওর সাথে মানে আমার এমন কোনো কিছু আসলে আমি দেখি নাই। অনেকে যারা আছে আমাকে বলেছে আমাকে দেখা যাচ্ছে না কেন। আপনাকে কি, আপনি যে গিয়েছিলেন আপনি উঠতে পেরেছিলেন? আপনারা কেউ পেরেছিলেন? এটা যদি আইন শৃঙ্খলা বাহিনী ঢুকে গেছে, আমি গেলেও তো কোনো লাভ নাই, এখানে আমার কিছু করার নাই। এখানে তো আমি যেতে পারবো না ওর কাছে। আমি যদি যেতে পারতাম তাহলে যেতাম। আমি এমন মানুষ না যে আমার পাশে আগুন লেগেছে, পাশের বাড়িতে আমি চুপচাপ বসে আছি, আমি এরকম না। এ সময় তিনি বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সব প্রশ্নের জবাব দেবেন তিনি। আমাকে যদি ডাকে, আমাকে কিছু জানতে চায়, আমি অবশ্যই যাব, কারণ আমি জানি আমি খুব পরিচ্ছন্ন মানুষ। আমাকে ডাকলে যে কোনো কিছুতে আমি গিয়ে তাদের উত্তর দিয়ে আসবো। এ বক্তব্য দেওয়ার আধা ঘন্টার মধ্যেই আটক হন তিনি। তাকে আটকের 3 ঘন্টা পর গণমাধ্যমের সামনে উপস্থিত হন ডিবির কর্মকর্তারা। জানানো হয় পরিমণির কস্টিউম ডিজাইনার জিমিকেও আটকের কথা। অনেকগুলো অভিযোগ পাচ্ছিলাম, আমরা মনে করেছি যে চয়নিকা চৌধুরীর সাথে আমাদের কথা বলা দরকার এবং জিজ্ঞাসাবাদ করা আমাদের প্রয়োজন ওই তদন্তের স্বার্থে, এবং সেই প্রেক্ষিতে তাকে আমরা এনেছি। ভোটলায় ভাঙচুর করেছে পরিমণির সহযোগী হিসেবে জিমিকে কিন্তু আটক করেছি বনানী এলাকা থেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে নেয়ার কয়েক ঘন্টা আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলে গোয়েন্দা পুলিশ। তারা জানান সিনেমার আড়ালে চিত্রনায়িকা পরিমণি অনৈতিক ব্যবসা করতেন। নাম প্রকাশ না করে বলা হয় এর সঙ্গে জড়িত এক নারী নির্মাতা ও তার পোশাক ডিজাইনার জিমি। এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বলেছেন কোনো শিল্পীর অপকর্মের দায় নেবে না সমিতি। গত 8 জুন রাতে আশুলিয়ার বোট ক্লাবে হত্যা ও ধর্ষণ চেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছিলেন চিত্রনায়িকা পরিমণি। সে রাতে পরিমণির সঙ্গে ছিলেন তার কস্টিউম ডিজাইনার জিমি। 12 জুন পরিসংবাদ সম্মেলনেও তার পাশে ছিলেন জিমি, ছিলেন এক নারী নির্মাতাও। তবে র্যাবের অভিযানে আটক এবং পরবর্তীতে মাদক মামলায় গ্রেফতার পরীর পাশে দেখা যায়নি তাদের কাউকেই। রিমান্ডের প্রথম দিনে গোয়েন্দা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে পেয়েছে গুরুত্বপূর্ণ তথ্য। পুলিশ বলছে চিত্রনায়িকার আড়ালে পরিমণি যে অবৈধ ব্যবসা করতেন তার পেছনে রয়েছে এক নারী ও তার কস্টিউম ডিজাইনার জিমির হাত। এই যে অন্ধকার জগতে পা রাখলেন, এটার পেছনে কারা কারা তাকে এই পেট্রোনাইজ করেছেন, পৃষ্ঠপোষকতা করেছেন, সেই নাম কিছু উনি বলেছেন। তার মধ্যে একজন মহিলার নামও বলেছেন। আবার তাকে যে রাতের বেলা যে আপনারা দেখেছেন ভোট ক্লাবে যে আপনার যে কথাটা আপনারা বলতেছিলেন যে জেমি, এই মহিলার নামটা এখন বলছি না, তবে আমরা নজরদারিতে রাখছি। অবৈধ উপায়ে অর্জিত অর্থে প্রতিপত্তির মালিক বনে গিয়ে যারা কথিত মডেল মৌ পিয়াসাদের ডেরায় যেতেন তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। ওরা অথবা ওদের সন্তানরাই বিভিন্ন ক্লাবে, বিভিন্ন বাসায় যে তারা এই ধরনের বেহায়াপূর্ণ কাজটি করছেন, এটা আমরা মনে করি আমাদের কাছে পরিষ্কার কথা। যারা তথাকথিত বড়লোক হয়েছেন বিভিন্ন অবৈধ ব্যবসা করে, আমরা তাদের সকলকে আমরা আইন আওতায় আনব। এদিকে ব্যক্তির অপকর্মের দায় শিল্পী সমিতি নিবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক। শিল্পী সমিতি শিল্পীর ভালো কাজে পাশে থাকবে, খারাপ দায় কেন সমিতি নেবে? আপনি কখনো আপনার কোনো কাজ আমাকে থেকে ডাকবেন না, সমিতিকে যদি সমিতির প্রতি যোগাযোগ না রাখেন, খেয়াল না রাখেন, আমরা আপনার খারাপ সময় কেন আমরা পাশে থাকব? এই অবস্থায় চিত্রনায়িকা পরিমণির সদস্যপদ থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠক ডেকেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। মাদকের 3 মামলায় কথিত মডেল পিয়াসাকে আবারও 8 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আর মৌকে দেয়া হয়েছে ফের 4 দিনের রিমান্ড। 3 দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌকে আদালতে হাজির করা হয়।
এদিন মাদকের আলাদা 3 মামলায় পিয়াসার 17 দিনের রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তাকে 8 দিন রিমান্ড দেওয়া হয়। আর মোহাম্মদপুর থানায় মাদকের মামলায় মৌকে 4 দিনের রিমান্ডে পাঠান আদালত। 2 ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়ে বিস্মিত বিসিবি সভাপতি পাপন। তিনি বলেন, ক্রিকেটাররা যথেষ্ট আত্মবিশ্বাসী ছিল বলেই ঐতিহাসিক এই অর্জন সম্ভব হয়েছে। এই জয়ে বোর্ড প্রধানকে ফোন করে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে অজিরা অতিরিক্ত শর্ত আরোপ করলেও কোনো ভুল ত্রুটি ছাড়া এই সিরিজ আয়োজনকে সফলতা হিসেবেই দেখছেন বিসিবি প্রধান। অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের এই ঐতিহাসিক সিরিজ জয় কতটা গর্বের তা কিছুটা হলেও আঁচ করা যায় বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে দেখেই। যদিও ক্রিকেট মোড়লদের এভাবে বলে কয়ে হারাবে বাংলাদেশ তা বড় কর্তার কাছেও ছিল কল্পনাতীত। অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী অ্যান্ড প্রফেশনাল দল, ওদের সাথে যে আসলে সিরিজ জিতবো না তা ছিল না, এইভাবে জেতার কথা জীবনেও চিন্তা করিনি। মিরপুরের প্রথম 2 টি-20 জিতে আপার হ্যান্ডে ছিল টাইগাররা, যার কারণে আত্মবিশ্বাসটাও ছিল মাহমুদুল্লাহ রিয়াদ বাহিনীর আকাশচুম্বী। অজিদের কাছ থেকে সিরিজ ছিনিয়ে আনতে যা বড় প্রভাবক হিসেবে কাজ করেছে বলে মত বিসিবি প্রধানের। বোলিং, ফিল্ডিং অ্যান্ড টিম স্পিরিট সবাইকে দেখে কিন্তু মনে হয়েছে যে ওরা জিতবে, মানে আশা ছাড়ে নেই কেউ, প্লেয়াররা কেউ মাঠে আছে আশা ছাড়েনি। এটাই ছিল সবচেয়ে সুন্দর এবং আলটিমেটলি তাই হয়েছে। খেলা চলাকালীন মাঝে মধ্যে বিসিবি সভাপতিকে দেখা যায় মুঠোফোনে কথা বলতে, আর কারো সঙ্গে নয়, বোর্ড প্রধানের এই আলাপচারিতা প্রধানমন্ত্রীর সাথে। এদিনও শেখ হাসিনা খোঁজ নিয়েছেন, উৎকণ্ঠায় ছিলেন। শেষে যখন সিরিজ নিশ্চিত হলো অভিনন্দন দিয়েছেন। কংগ্রেচুলেট করলো সবাইকে, খুব খুশি হয়েছে যে অস্ট্রেলিয়ার সাথে জিতলাম। আজকে উনি যখন করলো খেলার মাঝখানে, আমি তখন একটু সন্দিহান ছিলাম। আমি বললাম 13 রান কম হয়ে গেছে আপা, মিনিমাম 140 দরকার ছিল, তবে 140 হলে ভাবতাম যে জিতে যাব। তখন উনি বললো, আরে সব খেলায় যে জিততে হবে এমন কোনো কথা নাই, এটা তুমি কি বলো। তবে আমি আশা ছাড়ি নাই। আপা কিন্তু মানে মাননীয় প্রধানমন্ত্রী আশা ছাড়েনি, উনি কিন্তু একদম শেষ পর্যন্ত হোপফুল ছিল যে আমরা জিতবো। এটা করা যাবে তো সেটা করা যাবে না, সিরিজ শুরুর আগ থেকেই এমন একগাদা শর্ত জুড়ে দিয়ে আসছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের সব দাবি মেনে খেলা পরিচালনা করা বিসিবির কাছে ছিল চ্যালেঞ্জিং। তবে সবকিছু ভালোভাবে হওয়ায় বোর্ডের সফলতা হিসেবে দেখছেন নাজমুল হাসান। অস্ট্রেলিয়ার মতো দেশ যখন আসবে, জানি যে শর্ত আর অনেক কঠিন হবে, তো চ্যালেঞ্জটা নিতে পারবো কিনা সেটাই ছিল। অনেকে ভয় পেয়েছিলাম যে কখন আবার কোথায় কিছু হয় কিনা, বাট আমরাও ওভাবেই প্ল্যান করেছি যাতে করে কেউ কমপ্লেন করার সুযোগ না পায়। সো সেটা যে আমরা এখন পর্যন্ত করতে পেরেছি সেই জন্য আমরা খুশি। এস এম ইকবাল, সময় সংবাদ। পদ্মা সেতুর সড়ক পথের 40টি স্প্যানে রোড স্ল্যাব বসে গেছে, বাকি একটিতে কাজ চলছে। পদ্মা সেতুর প্রকল্প ব্যবস্থাপক পুরো সেতুর ওপর পায়ে হেঁটে পাড়ি দেন পদ্মা। জানান, নির্ধারিত সময়ের 1 মাস আগেই স্ল্যাব বসানো সম্পন্ন হয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। আর মাত্র একটি স্প্যানে রোড স্ল্যাব বসানো বাকি। পদ্মা সেতুর 41 স্প্যানের 40টিতেই বসে গেছে রোড স্ল্যাব। 6.15 কিলোমিটার সেতুর 6 কিলোমিটারে এখন গাড়ি চলতে পারছে। মা প্রান্তের 12 ও 13 নম্বর খুঁটির মাঝখানে 2F স্প্যানটিতে মাত্র 150 মিটার রোড স্ল্যাব বসে গেলেই স্বপ্নের পদ্মা সেতুর সড়কপথ নির্মাণ শেষ হবে। যান চলাচলের জন্য বাকি থাকবে শুধু কার্পেটিং। এরকম বড় একটা প্রজেক্ট আমাদের বাংলাদেশে, আসলে এটা আমাদের খুবই গর্বের বিষয়। এই প্রজেক্টে আমরা যারা কাজ করতেছি, কাজ করতে পেরে গর্বিত। আর আমাদের কাজ প্রায় শেষের দিকে, আর সিসিটিটা স্ল্যাব বসলেই এই স্ল্যাবের কাজ সমাপ্ত হয়ে যাবে। প্রকল্প ব্যবস্থাপক শুক্রবার প্রথমবারের মতো পায়ে হেঁটে পদ্মা সেতুর সড়কপথ পাড়ি দেন। এ সময় তিনি জানান, টার্গেট ছিল সেপ্টেম্বরে, কিন্তু আগস্টেই সব স্ল্যাব বসানো সম্ভব হবে। দিন রাত 3 শিফটে কাজ করছে দেশি বিদেশি কর্মীরা। আমাদের টার্গেট ছিল 30শে সেপ্টেম্বর, আমরা যদি আগস্ট মাসে শেষ করতে পারি, 1 মাস আগে শেষ করে রোড স্ল্যাব বসানো শেষ করতে পারবো, এটা আমাদের জন্য খুবই স্বস্তিদায়ক। চলতি মাসের 5 দিনেই বসে গেছে 20টি স্ল্যাব। ইতিমধ্যে গত জুনেই শেষ হয়েছে রেলের সবকটি 2959টি স্ল্যাব বসানোর কাজ। স্বপ্নের পদ্মা সেতুর সবশেষ স্প্যানে এখন রোড স্ল্যাব বসছে। 2917টির মধ্যে বসানো বাকি মাত্র 66টি।
মুন্সিগঞ্জের মা থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। নাটোরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের ঘর দেওয়ার পর এবার চলছে কর্মসংস্থানের আয়োজন। এজন্য পুরোদমে চলছে প্রশিক্ষণ। এছাড়াও প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে তৈরি করা হচ্ছে শিশু পার্ক। প্রশিক্ষণ এবং বিনোদন পার্ক পেয়ে খুশি উপকারভোগীরা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। উপহারের ঘর পাওয়া লোকগুলোর জন্য প্রয়োজন ছিল কর্মসংস্থান। সাংসারিক কাজের বাইরে তেমন কাজ না থাকায় অলস সময় কাটাতেন অনেক গৃহিণী। শুধু সময় পারি নয়, এবার বাড়তি আয়ের পথও তৈরি হলো নাটোরের আশ্রয়ণ প্রকল্পে। সে লক্ষ্যে ব্লক বাটিক ও হস্তশিল্পের প্রশিক্ষণ দেয়া হচ্ছে নারীদের। ট্রেনিং পাইছি, কাজ শিখেছি, কাজ শিখে আমরা এখন খুব সুন্দরভাবে যাপন জীবন কাটাচ্ছি। সরকারি সুবিধা অসুবিধা এখানে যা আসে আমরা সবার আগে পাই, এটা সরকার অনেক ভালো করছে আমাদের জন্য। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কাজটি শুরু করেছে। পরে পুরুষদেরও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। দর্জি সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এবং খ্রিস্টান শোকেজের উপরে আমরা 15 দিন ব্যাপী প্রশিক্ষণ দিতে চাই। ট্রেনিং শেষে আমরা চাইব প্রত্যেককে উপজেলা পরিষদের অর্থায়নে একটি করে সেলাই মেশিন দেওয়ার জন্য। এদিকে মিনি শিশু পার্ক তৈরি করে বিনোদনেরও ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বিভিন্ন ধরনের রাইড পেয়ে খুশি কেন্দ্রের শিশুরা। জায়গা পাইছি না, এখন আসে খুব খুশি হয়েছি। কোনো খেলার জায়গা আসিল না, এখন বাড়ির পাশে খেলার জায়গা হয়েছে। সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে আশ্রয়ণ প্রকল্পটিকে দেশের জন্য মডেল হিসেবে গড়ে তোলার কথা জানান জেলা প্রশাসক। বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নির্মাণ করছি যাতে তাদের মানসিক বিকাশ ভালোভাবে ঘটতে পারে। আমরা চাচ্ছি সারা দেশে যে আশ্রয়ণের ঘর নির্মাণ হয়েছে নাটোর জেলায় একটি মডেল হবে। প্রকল্পের মাধ্যমে জেলার 7টি উপজেলায় 1939টি ভূমিহীন পরিবার পেয়েছে পাকা বাড়ি। সময় সংবাদ, নাটোর। ভোরের সময় আরও থাকছে। কিশোরগঞ্জের কটিয়াদুতে কীটনাশকের ব্যবহার ছাড়া গোল্ডেন ক্রাউন তরমুজ চাষে কলেজ পড়ুয়া 3 বন্ধুর সফলতা। চলতি মৌসুমে 15 লাখ টাকা। বগুড়ার ধুনটে যমুনার ভাঙনে প্রায় 20 মিটার বাঁধ ধসে গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে নদীর তীরের বাসিন্দা। উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছে ধসে পড়া অংশ দ্রুতই মেরামত করা হবে। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ধুনট এলাকায় যমুনার ভাঙন প্রতিরোধে তৈরি বাঁধের শুরুর অংশ বালি এবং কংক্রিট হঠাৎ করে ধসে পড়তে শুরু করে। এরপর প্রায় 20 মিটার বাঁধ ধসে পড়ে। এ অবস্থায় নদীর তীরে বাসিন্দারা আতঙ্কিত দিন কাটাচ্ছেন। দ্রুত মেরামত না করলে ভিটেমাটি ক্ষতির আশঙ্কা তাদের। পানিদান বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের জমি জমার ক্ষতি হবে এবং সেই সাথে আমাদের গরিব মানুষ যারা আছে তারা আবাদ বসত করতে পারবো না। বাঁধটা যদি মেরামত না হয় তাহলে দেখতেছেন আমাদের এলাকা, এই গ্রামটা একবারে শেষ হয়ে যাবে। বস্তা মারতে হবে, ব্লক দিতে হবে, অনেকখানি ভেঙে গেছে। স্থানীয় সংসদ সদস্য সহ উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড ধসে পড়া অংশ পরিদর্শন করেছেন। মেরামত কাজ চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিছুটা অংশ থেকে মাটি খারাপভাবে নিচের দিকে নেমে গেছে, অর্থাৎ মাটি স্লাইড করে নেমে গেছে। তাৎক্ষণিকভাবে আমরা পানি উন্নয়ন বোর্ডের এক্সএন মহোদয়ের সঙ্গে যোগাযোগ করি এবং তারা স্থানটি পরিদর্শন করে জানান যে তারা খুব অল্প সময়ের মধ্যে জিও ব্যাগ এবং সিসি ব্লক সেখানে ফেলার ব্যবস্থা করবেন। 2003 সালে ধুনট ও সারিয়াকান্দি উপজেলায় যমুনা ভাঙন ঠেকাতে 66 কোটি টাকা ব্যয়ে 6টি বাঁধ নির্মাণ করা হয়। এর মধ্যে 3টি বাঁধ ইতিমধ্যে যমুনা বিলীন হয়ে গেছে। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। শরীয়তপুরের ডামুড্ডায় বসতবাড়ির উপর দিয়ে রাস্তা নির্মাণে বিরোধিতা করায় একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। ইউপি সদস্যের যোগসাজশে বিরোধপূর্ণ ওই জমি দখলের পায়তারা চলছে বলেও দাবি ভুক্তভোগী পরিবারের। মফিজুর রহমান রিপনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ডামুড্ডা ইউনিয়নের উত্তর সিড্ডায় 40 দিনের কর্মসৃজনের আওতায় একটি রাস্তার কাজ করেন ইউপি সদস্য আক্তার খান। 1 লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নতুন সাঁকো হয়ে বাসার খানের ঘর পর্যন্ত যাওয়ার কথা ছিল, কিন্তু মাসুদ মাদবরের বাড়ির উঠানের উপর দিয়ে নেয়ার চেষ্টা করা হয়। বাধা দিলে ঘরের সামনে বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে ফেলা হয় পরিবারটিকে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ আংশিক অবরোধ তুলে দিলেও প্রভাবশালী খান পরিবারের সদস্যরা নানাভাবে হুমকি দেন বলে অভিযোগ পরিবারটির। বাধা দিছি বলে আমাদের চাইরোদার দিয়ে বাঁশ দিয়ে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখছে, এমনকি আমার স্বামীকে মারার চেষ্টাও করেছিল। কামার চাচা মেম্বার আক্তার খান
জায়গা মামলা অবস্থায় তারপরেও তারা জোর করিয়া রাস্তা করছে। প্রায় 12 দিন অবরুদ্ধ রাখার পর গত বৃহস্পতিবার বাঁশের বেড়া তুলে নেন অভিযুক্ত খান পরিবারের সদস্যরা। এদিকে নির্দিষ্ট সীমানার বাইরেও কাজ হয়েছে বলে জানান নির্মাণ তদারকি কর্মকর্তা। যারা বেড়া দিছে এই বাড়ির যারা তাদের বেড়া তো খুলিয়ে দিছে, এই স্কিমে যে বাসার ঘর পর্যন্ত লেখছে এটা আমি জানি না। একটা লোক আমি কাজ দেখাতার পর কাজের বাইরে যদি কাজ করে এটা তো আর আমরা নিষেধ করতে পারি না, তারা করে ভোটের রাজনীতি। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। এদিকে জমি জমার বিরোধ বিষয়ে থানা পুলিশের কিছু করার নেই বলে আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন ডামুড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সময় সংবাদ, শরীয়তপুর। হতাশা কাটিয়ে সবার মুখে ফিরেছে হাসি, দেখা মিলছে বড় বড় ইলিশের। আর তাই কক্সবাজারে এবারই প্রথম 100 ইলিশ সর্বোচ্চ মূল্য 1,65,000 টাকায় বিক্রি হচ্ছে। আর এতে দারুণ খুশি জেলে থেকে শুরু করে ট্রলার মালিক ও মৎস্য ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগর থেকে মাছ শিকার শেষে বাঁকখালী নদীতে ফিরছে একের পর এক ট্রলার। বৃষ্টি উপেক্ষা করে ট্রলারগুলো দ্রুত ভিড়ছে ঘাটে। এরপরই ট্রলারের কাছে দ্রুত ছুটে যাচ্ছেন মৎস্য ব্যবসায়ীরা। দাম নির্ধারণের পর চলছে ইলিশ নিয়ে কাড়াকাড়ি। জেলেরা বলছেন সাগরে কোনো ছোট ইলিশ নয়, জালে সব ধরা পড়ছে বড় বড় ইলিশ। আর এখন খুশি আছি, এই বড় মাছ দেখার পর আমাদের মনটা অনেক আনন্দ হয়ে গেছে। ট্রলার মালিকরা বলছেন ইলিশের আকার বড় হওয়ায় রেকর্ড মূল্যে তারা ইলিশ বিক্রি করছেন। প্রতি 100 পিস ইলিশের দাম 1 লাখ থেকে 1,10,20 এরকম আশা করতেছি আর কি। দামও ভালো পাচ্ছি, সে আমাদের কষ্টটা অনেক লাঘব হয়েছে। ইলিশের আকার দেখে দারুণ খুশি মৎস্য ব্যবসায়ীরা। আর চাহিদা থাকায় ভালো ব্যবসা হবে বলে আশা করছেন তারা। হিসাবে কিনি, বিক্রি কিনি মনে কেজি হিসাবে, আল্লাহর মাছে বড় বড় পড়তেছে। আর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক আশা করছেন আগামী কয়েকদিনের মধ্যে মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশে সয়লাভ হবে, এতে রাজস্ব আদায় বাড়বে। জেলেরা যদি সাগরে পর্যাপ্ত মাছ পায় আল্লাহর রহমতে, সেক্ষেত্রে ব্যবসায়ীরাও লাভবান হবে, আমাদের সরকারি প্রতিষ্ঠানও লাভবান হবে। দুদিনে মৎস্য অবতরণ কেন্দ্রে প্রায় 75 মেট্রিক টন মাছের সরবরাহ হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এদিকে ভরা মৌসুমেও মাওয়া আড়তে ইলিশের দাম চড়া, কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 1500 টাকা পর্যন্ত। অথচ মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহের কোনো কমতি নেই। নাসিরুদ্দিন উজ্জ্বলের আরও একটি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশের দেখা মিলেছে মুন্সিগঞ্জের পদ্মাপাড়ের মাওয়া মৎস্য আড়তে, কিন্তু ভরা বর্ষাতেও দাম আকাশচুম্বী। বিধি নিষেধের মধ্যেও রাজধানী সহ নানা অঞ্চলের ক্রেতা বিক্রেতাদের উপচে পড়া ভিড় মাওয়ায়। বড় ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1500 টাকায়, আবার 1 কেজি ওজনের ইলিশের দাম হাঁকা হচ্ছে 900 থেকে 1300 টাকা পর্যন্ত। আর 450 থেকে 500 গ্রামের ইলিশের দাম 550 থেকে 700 টাকা কেজিতে। অন্যান্য দিনের চেয়ে আজকে ইলিশের দাম অনেক বেশি। বড় ইলিশের যোগানটা একটু কম, এই জন্য দাম একটু বেশি। ইলিশের সরবরাহের কোনো কমতি না থাকলেও আড়তদারদের দাবি জাটকা সংরক্ষণ অভিযান যথাযথ না হয় এবং কারেন্ট জালের দাপটের কারণে ভরা বর্ষায় আশা অনুরূপ ইলিশ মিলছে না। এই দিন ইলিশ মাছ থেকে ভরপুর জিগায় না, কেউ মাছ বেচতে ছাড়তে পারি না, তখন আমরা মাছ পাই না বেচতে নিয়ে। কারেন্ট জালটা যদি বন্ধ না হয় তাহলে বাংলাদেশে ইলিশ মাছ থাকবোই না সামনে। 29টি আড়ত ছাড়াও মাওয়ায় খোলা মাঠে চলছে ইলিশের জমজমাট বেচাকেনা। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ভারী বৃষ্টিতে মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে শহরের মানকিপুরে আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাব্বি, এই যে শ্রাবণের যে অজোর ধারায় বৃষ্টি, সেটি কিন্তু গভীর রাত থেকে শুরু হয়েছে এবং মুষলধারে এই বৃষ্টিতে কিন্তু মুন্সিগঞ্জ শহরের রাস্তাঘাটে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং পুরো জেলায় কিন্তু এই ভরা বর্ষায়, যে এখন শ্রাবণের 23 তারিখ, এই সময়টায় যে ভরা বর্ষায় কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক দিনমজুর বেরিয়ে এসছেন এবং তারা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করবার চেষ্টা করছেন, কিন্তু রাস্তাঘাটে জলাবদ্ধতার কারণে কিন্তু তাদের মধ্যে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এবং এই যে করোনার যে মহামারী,
মহামারী, এর মধ্যে আবার এই প্রাকৃতিক দুর্যোগে কিন্তু নানা রকম চ্যালেঞ্জের কথা বলছেন দিনমজুর যারা রয়েছেন। এবং এখানে যে আজকে আপনারা জানেন যে ওয়ার্ড পর্যায়ে যে করোনার টিকা দেওয়া হবে, সেই প্রক্রিয়া প্রস্তুতিও কিন্তু অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করেছে। তো এখানে একজন দিনমজুর এসছেন, আমরা তার কাছে জানতে চাইবো যে এই যে বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে, এতে আপনার কি কি চ্যালেঞ্জ তৈরি হয়েছে যদি একটু আমাদেরকে বলতেন। বৃষ্টির মধ্যে কিছু না, কাজ কাম কম, তারপরে হলো মেঘ বৃষ্টিতে এই কারণে বাইরেছি। তো কি সমস্যা হচ্ছে? সমস্যা হলো কি পানিতে গাড়ি চলতেছে না, তারপরে হলো খানার সমস্যা, অনেক সমস্যা সংসার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো আমাদের এখানে একজন শিক্ষার্থী রয়েছে, তিনি বেরিয়ে এসেছেন ঘরে তার পারিবারিক প্রয়োজনে। তিনিও বলছিলেন যে বৃষ্টির কারণে যে এরকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে যে সেখানে কিন্তু তারা বাজারে যেতে পারছেন না এবং রাস্তায় কিন্তু অনেক রকম চ্যালেঞ্জ রয়েছে। আমরা একটু জানতে চাইবো যে এই বৃষ্টিতে কি সমস্যা হচ্ছে বা এই জলাবদ্ধতা তৈরি কোথায় কোথায় হয়েছে এবং এতে কি আপনার অসুবিধা হচ্ছে? আমাদের এই বৃষ্টির সময় বর্ষার শ্রাবণে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এতে আমাদের শহরে পানি জমেছে বিভিন্ন জায়গায়। এই যে আমাদের দেখতে পারেন শহরে, মানিকপুর শহরে, শহরে বিভিন্ন জায়গায় আমাদের পানি জমে যাচ্ছে, এতে আমাদের চলাফেরার সমস্যা, রাস্তাঘাট ডুবে যাচ্ছে। এখন ডেঙ্গুর যে প্রভাব, এই জলাবদ্ধতার কারণে ডেঙ্গুর প্রভাব বেড়ে যাবে, এতে আমাদের পারিবারিক ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। ধন্যবাদ আপনাকে। তো তিনি ডেঙ্গুর আশঙ্কা করছিলেন যে বৃষ্টির কারণে যে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে বিভিন্ন স্থানে, এটি কিন্তু এখানে নানা রকম চ্যালেঞ্জ তৈরি করছে। আপনি জানেন যে এই পৌরসভা এটি মুন্সিগঞ্জ শহরের যে নানা রকম সৌন্দর্য বর্ধনের দিকেও কিন্তু এটি খুবই আকর্ষণীয় এবং ধলেশ্বরী তীরের যে সিমসাম ছোট্ট শহর, সেই শহরটি কিন্তু নানাভাবে উন্নত হয়েছে, কিন্তু এখনো কিন্তু ড্রেনেজ সিস্টেম যেটি রয়েছে সেখানে কিন্তু যে নানা রকম পরিচর্যার অভাবে যেখানে ড্রেনেজের পানি যথাযথভাবে যেতে পারছে না এবং সেই পানির যে ড্রেনের গতি সেখানে ব্যাঘাত হচ্ছিল, ময়লা আবর্জনা জমে যাচ্ছে এবং এগুলো যে পরিচ্ছন্ন করবার যে বিষয়গুলো রয়েছে করোনার মধ্যেও কিন্তু সেগুলো আমরা লক্ষ্য করছিলাম। কিন্তু আজকে এত বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিতে কিন্তু আমরা দেখছি যে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা যে স্থানটিতে আছি এটি কিন্তু মুন্সিগঞ্জ শহরের একটি প্রাণ কেন্দ্র, যে জেলার প্রধান হসপিটাল যে মুন্সিগঞ্জ জেনারেল হসপিটাল, সেটির পাশেই কিন্তু এই পরিস্থিতি। এবং আমরা যেখানটিতে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু কয়েকটি বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এবং বড় বড় শোরুম, মার্কেট সেগুলো রয়েছে, কিন্তু এই পানি জমে থাকবার কারণে কিন্তু তাদের কাজকর্মে ব্যাঘাত তৈরি হচ্ছে এবং এটি কিন্তু এই পানি আপনারা দেখছেন যে এই যে হাঁটু পানি যে জমে আছে এটি কিন্তু দীর্ঘ সময় ধরে এবং কখন এটি নেমে যাবে সেই পরিস্থিতি কিন্তু এখানে এখনো নেই। এবং মুন্সিগঞ্জের একটি পরিসংখ্যান যদি আমি বলি যে এখানে কিন্তু ৯,৭০০ মানুষ কিন্তু করোনায় যে আক্রান্ত হয়েছেন এবং এর মধ্যে ৮৩ জন লোক মারা গেছেন এবং করোনার যে হটস্পট হিসাবে পরিচিত মুন্সিগঞ্জ, সেই জায়গাটিতে কিন্তু পরিচ্ছন্ন রাখবার ব্যাপারে এবং এখানে যে ডেঙ্গুর ব্যাপারে নানা রকম আশঙ্কা করা হচ্ছে, সেখানে এই পরিচ্ছন্ন রাখা অনেক জরুরি এবং এই জলাবদ্ধতা নিরসন করা কিন্তু এখন জরুরি হয়ে পড়েছে। কিন্তু পরিস্থিতিতে যারা এখানকার নাগরিকরা রয়েছেন তারা বলছিলেন বারবার যে এই পরিস্থিতি এই যে সুরক্ষা করার জন্য এখানে কিন্তু দ্রুত এই যে জলাবদ্ধতা সেটি নিরসন করা এবং ড্রেনেজ সিস্টেম আরো আধুনিকায়ন করার ব্যাপারটি কিন্তু তারা বলছিলেন। এবং এখানে যে পৌরপিতা যিনি রয়েছেন তার প্রতি যে আকুল আবেদন জানিয়েছেন যে এখানকার যে নাগরিকদের যে সুবিধা আছে যে এই সুবিধাগুলোকে সুনিশ্চিত করবার জন্য যে এখন এই মহামারী করোনা এবং ডেঙ্গুর যে প্রভাব, এই প্রভাবে যে মোকাবেলা, সেই মোকাবেলার জন্য কিন্তু এখন এই জলাবদ্ধতা নিরসন খুবই জরুরি হয়ে পড়েছে। এবং এখানকার যে রাস্তাঘাট ছাড়াও কিন্তু কিছু বাড়ি ঘরেও পানি জমেছে এবং এখানে যে জুবলি খাল যেটি প্রাচীন ঐতিহ্য মুন্সিগঞ্জের যেই খালটি এখানকার আর পয় নিষ্কাশনের জন্য জরুরি হয়েছিল এবং পদ্মার সঙ্গে যেই খালটি ধলেশ্বরীর সঙ্গে সম্পৃক্ত ছিল, এটি কিন্তু ৯০ দশকে অপরিকল্পিতভাবে ভরাট করা হয়েছে এবং সেই ভরাটের উপরে কিন্তু সড়ক তৈরি করা হয়েছে, কিন্তু ভিতরে কিন্তু কোন রকম যে ড্রেনেজ ব্যবস্থা বা পয় নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয়নি। তারপরে কিন্তু নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয় শহরটিতে। এখন এই পরিস্থিতি এই যে মোকাবেলার জন্য বিভিন্ন রকম ড্রেনেজ তৈরি করা হচ্ছে, তারপরে কিন্তু এই ড্রেনেজ সিস্টেম অনেক ক্ষেত্রে কলাপস করছে, এই শহরের মানুষ দুর্ভোগে পড়েছে। তো এই ছিল মুন্সিগঞ্জ শহরে যে ভারী বর্ষণ এবং জলাবদ্ধতার সবশেষ খবর। রাব্বি।
ভারী বৃষ্টিতে মুন্সিগঞ্জ শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আর এই খবরের সর্বশেষ নিয়ে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। দেখছেন ভোরের সময়। নির্মাণকে আরো দীর্ঘস্থায়ী মজবুত রূপ দিতে এইচকেজি স্টিল, নির্মাণে নিশ্চিন্ত নির্ভরতা। কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রথমবারের মতো কীটনাশকের ব্যবহার ছাড়া 12 মাসি হলুদ তরমুজ চাষ করে সফলতা পেয়েছেন কলেজ পড়ুয়া 3 বন্ধু। তাদের সফলতায় উদ্বুদ্ধ হচ্ছেন এলাকার অনেকেই। চলতি মৌসুমে খামার থেকে 15 লাখ টাকার গোল্ডেন ক্রাউন তরমুজ বিক্রির আশা করা হচ্ছে। আর সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ এলাকা জুড়ে এমন হলুদ চোখে পড়ে কটিয়াদী উপজেলার করগাঁও এলাকার দেউপাশাবাগ গ্রামে। ব্যতিক্রমী ধরনের এ তরমুজের ফলনও বেশ ভালো হয়েছে এবার। কলেজ পড়ুয়া 3 বন্ধু রাকিব, আকাশ ও রহমতুল্লাহ 3 জনের নামের প্রথম অক্ষর দিয়ে গড়ে তোলেন RAR নামে কৃষি খামার। গত রমজানে 5 বিঘা জমি লিজ নিয়ে শুরু করেন তরমুজ চাষ। প্রথমবারের উদ্যোগেই লাভের মুখ দেখায় এবার শুরু করেন হলুদ রঙের গোল্ডেন ক্রাউন আবাদ। এবছর 7 একর জমি থেকে 15 থেকে 20 লাখ টাকার তরমুজ বিক্রির আশা উদ্যোক্তাদের। এবছর আবহাওয়া যদি উনি করলে থাকে তাহলে আমরা ভালো একটা বাজারটা যদি ভালো হয় তাহলে আমরা ভালো একটা কিছু করতে পারবো। আশা করা যায় খুব ভালো একটা দাম পাবো এটার, আর ইনশাল্লাহ ভালো বেনিফিট হতে পারে। আর তাদের সফলতা দেখে 12 মাসি এ সুস্বাদু তরমুজ চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক তরুণ। গতবার তরমুজ চাষ করছি তো ভালো ফলন পেয়েছি। ভালো ফলন পাওয়াতে আমরা বাজারে 8 লক্ষ টাকার মতো বিক্রি করেছি। একটা প্রতিভা জাগছে যে 3 বন্ধু একটা প্রজেক্ট করছে, আমারও এরকম একটা প্রজেক্ট কুলার সিস্টেম বা একটা সিচুয়েশন করতেছি। শিক্ষিত যুবকদের এমন উদ্যোগে খুশি কৃষি বিভাগ। পরামর্শ, নির্দেশনা সহ যে কোনো সহযোগিতা করারও আশ্বাস তাদের। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদেরকে নানা রকম প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং আশা করি তাদের সাফল্য ধরে রাখার ক্ষেত্রে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 150 থেকে 200 টাকায়। তরমুজ ছাড়াও তাদের খামারে চাষ হচ্ছে উন্নত জাতের শসা ও পেঁপে। সময় সংবাদ, কিশোরগঞ্জ। পার্বত্য এলাকায় জনপ্রিয় একটি সবজি বাঁশের চারা বা বাঁশকড়ল। স্বাদ ও পুষ্টিগুণের কারণে শুধু পাহাড়ে নয়, দেশের অন্যান্য অঞ্চলেও জনপ্রিয় হয়ে উঠেছে এই সবজি। তবে অতিরিক্ত মাত্রায় বাঁশকড়ল সংগ্রহের ফলে পার্বত্য এলাকায় কমতে শুরু করেছে বাঁশের উৎপাদন। অথচ বাঁশের প্রজনন মৌসুম জুন থেকে আগস্ট পর্যন্ত বাঁশকড়ল সংগ্রহে বন বিভাগের নিষেধাজ্ঞা থাকলেও বাজারে অবাধে চলছে বিক্রি। জাকির হোসেনের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। যখন বাঁশের নতুন চারা গজায় তার প্রথম নরম অংশটিকে বলা হয় বাঁশকড়ল। বান্দরবানের রুমা, থানচি, রোয়াংছড়ি সহ জেলা শহরের মারমা বাজার, মধ্যমপাড়া, কালাঘাটা, বালাঘাটা সহ স্থানীয় প্রতিটি বাজারে এখন বিক্রি হচ্ছে বাঁশকড়ল। খেতে সুস্বাদু এবং দামও কম হয়। দিন দিন পাহাড়ি বাঙালি সহ সব শ্রেণীর কাছে সবজি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে এই বাঁশকড়ল। চাহিদা থাকায় দেশের বিভিন্ন অঞ্চলেও চলে যাচ্ছে পার্বত্য এলাকার এই সবজিটি। মারমা বাজার থেকে নিয়েছি 3 টাকা করে। আমাদের কক্সবাজারে এগুলো চাহিদা আছে, আমরা ওখানে নিয়ে এটা 5 টাকা করে বিক্রি করি। ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়, আরো অনেক রকম তরকারি হয়। জুন থেকে আগস্ট বাঁশের প্রজনন মৌসুম। এ সময় বাঁশ কাটা ও পরিবহনে রয়েছে সরকারি নিষেধাজ্ঞা। কিন্তু এ সময় পাহাড়ে জুম চাষ বন্ধ থাকায় খাদ্য ও আর্থিক সংকটে পড়ে পাহাড়ের বাসিন্দারা। তখন পেটের দায়ে বিভিন্ন বাঁশঝাড় থেকে বাঁশকড়ল সংগ্রহ করে বাজারে বিক্রি করেন জুম চাষিরা। এটা আমি বিক্রি করে আমি পেট পালাই, পয়সা লেখাপড়া করাই, সংসার খরচ অথবা ছেলে মেয়ে লেখাপড়া খরচ আমরা চালাই। কিন্তু অতিমাত্রায় বাঁশকড়ল সংগ্রহের ফলে পার্বত্য এলাকায় কমে যাচ্ছে বাঁশের উৎপাদন। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে এই বাঁশ আরো উৎপাদিত হবে। জুন, জুলাই, আগস্ট এই 3 মাস আমরা বাঁশ কর্তন এবং পরিবহন বন্ধ রেখেছি। বাঁশকড়ল সংরক্ষণ করা গেলে পাহাড়ে বাঁশের উৎপাদন বাড়বে এবং লাভবান হবে দেশ। সময় সংবাদ, বান্দরবান। ময়মনসিংহ মেডিকেল কলেজের PCR ল্যাব থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পেতে বিলম্বের কারণে বিপাকে পড়ছেন অনেকেই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিলে রিপোর্ট পেতে লেগে যায় 8 থেকে 10 দিন। চিকিৎসক নেতারা বলছেন রিপোর্ট দ্রুত না দিতে পারলে সংক্রমণ আরও বাড়বে। আর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে PCR ল্যাবে চাপ কমাতে অ্যান্টিজেন টেস্ট বাড়াতে হবে। হারুনা রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন সায়েমা কন্দল।
ময়মনসিংহ অঞ্চলে করোনার সংক্রমণ ব্যাপক হারে বেড়েছে। ফলে ময়মনসিংহ মেডিকেলের কোভিড টেস্ট কেন্দ্রে সকাল থেকে রাত অবধি নমুনা দিতে আসা মানুষের ভিড় লেগেই থাকে। তবে নমুনা দেওয়ার পর অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট দ্রুত পাওয়া গেলেও আরটিপিসিআর ল্যাবের রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যায়। মেডিকেলের বুথে নমুনা দিলে ৩-৪ দিনের মধ্যে পাওয়া গেলেও উপজেলায় দিলে ৭-৮ দিনেও রিপোর্ট পাওয়া যায় না। আমার বাইরের পরীক্ষা করাইছি, 10 দিন লাগছে এই রিপোর্টটা আসতে। সদর লেভেলেই দেখা যায় যে 5-6 দিনের মধ্যে সময় লাগে, কিন্তু দেখা যায় যে এই রিপোর্টগুলো যদি আরো তাড়াতাড়ি পাওয়া যেত তাহলে 24 ঘন্টার মধ্যে পাওয়া গেলে আর সবচেয়ে বেশি ভালো হতো। স্যাম্পল দেওয়ার যদি 24 ঘন্টার মধ্যে সে রেজাল্ট যদি না পায় তাহলে তো সে আরো করোনার প্রকোপ ছড়াবে। পিসিআর ল্যাবের রিপোর্ট পেতে বিলম্বের কারণে করোনার সংক্রমণও বাড়ছে বলে মনে করেন জেলার বিএমএ নেতা। আরো 2টা মেশিন যদি ঠিক হয়ে যায় তাহলে সম্ভবত এটা কমানো যাবে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ বলছেন পিসিআর ল্যাবে চাপ কমাতে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়াতে হবে। পিসিআর ল্যাবের উপর আমাদের চাপটা কমানোর জন্য আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাটা খুবই জরুরি। হসপিটালের বাইরেও যেন অন্য কয়েকটা সেন্টারে যেখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করার ব্যবস্থা করা যায়, কারণ এই টেস্টটা অনেক সিম্পল এবং তাড়াতাড়ি রিপোর্ট দেওয়া যায়। ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে প্রতিদিন 1000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হচ্ছে। ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, জামালপুর ছাড়াও টাঙ্গাইল ও গাজীপুরেরও কিছু নমুনা পরীক্ষা করা হয় এখানে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। চাঁদপুরে করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে মৃত্যুর হার বেড়েই চলেছে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছেন বয়স্ক সহ নানা বয়সী মানুষ। জেলার করোনার সবশেষ পরিস্থিতি জানাতে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে আছেন সহকর্মী ফারুক আহমদ। সরাসরি যাচ্ছে তার কাছে। ফারুক। রাব্বি, চাঁদপুরের যে করোনা পরিস্থিতি এটি দিন দিন ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। আমি যদি আপনাকে একটা তথ্য জানাতে চাই যে শুরুতে, সেটি হলো যে গত 1.5 বছরের মধ্যে যে করোনার বিস্তার সারা দেশে ঘটেছিল, সেখানে সারা দেশের সঙ্গে পাল্লা দিয়ে চাঁদপুরের একটা পরিস্থিতি ছিল, অর্থাৎ একটা স্বাভাবিক পরিস্থিতির মধ্যে সেই সময়টা কেটেছিল। সবশেষ এই গত 1 মাস এবং এই চলতি মাসের 6 দিন মিলিয়ে পরিস্থিতিটা আরও ভয়াবহ আকার ধারণ করে। তো আমি যদি আপনাকে একটি কথা জানাতে চাই, সেটি হলো যে এই পর্যন্ত চাঁদপুরে 192 জন করোনা পজিটিভ নিয়ে মৃত্যুবরণ করেছেন এবং একই সঙ্গে 5 শতাধিক উপসর্গ নিয়ে মারা গেছেন, আর আক্রান্ত হয়েছেন প্রায় 12,000-এর মতো। তো সবশেষ যে আমি গত 24 ঘন্টা এখানে যে অ্যান্টিজেন পরীক্ষা ছাড়া যেটি আরটিপিসিআর পরীক্ষা করা হচ্ছে করোনা, সেটির যদি তথ্য দেই সেটি হলো যে 307 জনের মধ্যে 130 জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আক্রান্তের হার প্রায় 43%। তো আমি এই মুহূর্তে চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে যিনি আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা বিষয়ক যে ফোকাল পার্সন আছেন ডক্টর সুজউদ্দৌলা রুবেল, তার কাছে জানতে চাইব যে চাঁদপুরে যে করোনা পরিস্থিতি, অর্থাৎ এরই মধ্যে কিন্তু গত 3 দিন আগে চাঁদপুরে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট একই সঙ্গে আবুল খায়ের গ্রুপ থেকেও বড় বড় আকারের যে সিলিন্ডারগুলো সরবরাহ করা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু আমি দেখলাম যে যথেষ্ট অক্সিজেনের সরবরাহ আছে। তারপরও কেন এই যে রোগীর মৃত্যুর ঘটনা, সেই বিষয়টি আপনি যদি আমাকে একটু বলেন। ধন্যবাদ। আসলে চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আমাদের অক্সিজেন প্ল্যান্ট চালু হয়েছে, আমাদের হাই ফ্লো অক্সিজেনের কার্যক্রম চলছে। এছাড়া সিলিন্ডারের মাধ্যমে আমরা রোগীদেরকে অক্সিজেন সেবা দিচ্ছি। তারপরও আমরা মৃত্যুর হার কমাতে পারছি না। এর কারণ হচ্ছে যে আমাদের রুগীর এত চাপ, আমাদের যে ধারণ ক্ষমতা তার চেয়ে প্রায় 1.5 গুণ রুগী আসতেছে। আর আরেকটা হচ্ছে যে আমাদের রুগীগুলো এমন পর্যায়ে আসে যে লেভেল আসলে আমাদের করার কিছুই থাকে না। অক্সিজেন লেভেল এত কম থাকে তখন আমরা শত চেষ্টা করেও তাকে আর বাঁচাতে পারি না। তাহলে সেই যে সংখ্যাজনক যে রুগীগুলো আছে, আশঙ্কাজনক অবস্থা, তাদেরকে আপনারা কোথায় নিয়ে যান? তাদেরকে আমরা হাই ফ্লো অক্সিজেন দিয়ে চেষ্টা করি, অথবা আমরা মাঝে ঢাকা পাঠানোরও চেষ্টা করি। কিন্তু আমাদের যদি আইসিইউ সেবা থাকতো তাহলে তো আমরা এই রুগীগুলোকে আইসিইউতে নিয়ে সেবা দিতে পারতাম। ধন্যবাদ ডক্টর সুজউদ্দৌলা রুবেল। আপনি যেমনটি আমাকে জানিয়েছিলেন যে এখানে আসলে মূলত যে সমস্যাটি সেটি হলো যে আইসিইউ, অর্থাৎ চাঁদপুরে ইতিমধ্যে যে আইসিইউর 3টি শয্যা দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে যে আনুষঙ্গিক যন্ত্রপাতি অর্থাৎ জনবল সহ সেখানে কিন্তু এখনও সেটি চালু করা হয়নি। ফলে যেখানে এই রোগীগুলো ভর্তি হচ্ছে, বিশেষ করে সংখ্যাজনক অবস্থায় যাদের অক্সিজেনের স্যাচুরেশন 80-র নিচে নেমে যাচ্ছে। আমি এর মধ্যে দেখেছি যে মাত্র 45 একজন রুগী, তা প্রায় 60 বছর বয়স হবে একজন নারী, তাকে 45 স্যাচুরেশন অক্সিজেনের মাত্রা ছিল,
সেখানে সিলিন্ডার অক্সিজেন দিয়ে তাকে তাৎক্ষণিক তার যে অক্সিজেনের মাত্রাটা সেটি কিন্তু অনেক উপরে তুলে নিয়েছে, অর্থাৎ ওই মুহূর্তে তিনি কিন্তু শঙ্কামুক্ত ছিলেন। তো সবশেষ আসলে তার কি পরিণতি হয়েছিল আমি সেটি জানিনি। আর আমি যদি গত 24 ঘন্টার আপনাকে একটা তথ্য দিই, এর মধ্যেও কিন্তু 12 জন, অর্থাৎ গতকালও 12 জন ছিল, আজও প্রায় এই ভোর 5টা পর্যন্ত 12 জন করোনা এবং করোনার উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন। তো ডক্টর রুবেল যেটি আমাকে জানিয়েছেন যে এখানে তাদের যে সংকুলান, অর্থাৎ রুগীদের সেবা দেওয়ার যেই পরিবেশটি, তার চাইতেও কিন্তু রুগীর চাপ অনেক। শুধু চাঁদপুর নয়, পাশে শরীয়তপুর, লক্ষ্মীপুর এবং কুমিল্লার এই পশ্চিমাংশের রোগীরাও কিন্তু এখানে ভিড় করেন। অর্থাৎ এই যাতায়াত ব্যবস্থা একটু ভালো হওয়াতে, নদীপথ, সড়কপথ, সেই সুবিধার কারণে মূলত মানুষজন কিন্তু চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতালে তারা ছুটে আসেন। তো আমি এই চাঁদপুরে এখন যেই করোনার যেই পরিস্থিতি, আসলে আমাকে যেটি সিভিল সার্জন ডক্টর শাকওয়াতুল্লাহ জানিয়েছেন যে এই চাঁদপুরের করোনার এখন যে বিস্তার সেটি মূলত ডেল্টা ভেরিয়েন্ট, অর্থাৎ এই ডেল্টা ভেরিয়েন্ট ব্যাপক আকারে এখানে ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু রুগীদের যে একটা চাপ, অর্থাৎ মানুষ দ্রুত সংক্রমিত হচ্ছে, আর এই সংক্রমিত হওয়ার ফলে মানুষ অল্পতে কিন্তু করোনায় কাবু হয়ে যাচ্ছে। আর এর ফলে একই সঙ্গে যেমন আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত্যু কিন্তু বেড়ে চলেছে। এই ছিল আমার কাছে চাঁদপুর 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে করোনা পরিস্থিতির সবশেষ তথ্য। রাব্বি, চাঁদপুরের করোনা পরিস্থিতির সর্বশেষ নিয়ে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক আহমদ। এদিকে ভারত থেকে পঞ্চম চালানে বাংলাদেশে এলো আরও 200 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন, আনলোড করে পাঠানো হয় দেশের বিভিন্ন হাসপাতালে। রিঙ্কু কুণ্ডু রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। চলমান করোনা মহামারীতে সংকট দূর করতে আরও একটি অক্সিজেন চালান আসলো ভারত থেকে। বিশেষ ট্রেন ইন্দো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বেনাপোল স্থলবন্দর হয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায় বৃহস্পতিবার রাত 1টায়। শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয় অক্সিজেন আনলোড কার্যক্রম। সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডে বাংলাদেশের কর্মকর্তারা জানান, অক্সিজেনগুলো সড়ক পথে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে। এটি 200 মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে পৌঁছেছে, এর খালাস কার্য চলতেছে। এই অক্সিজেন খালাস করিয়ে দেশের বিভিন্ন স্থানে যাবে, বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে। করোনা রোগীর চিকিৎসার স্বার্থে এগুলো ব্যবহার করা হবে। এর আগে গত 25 জুলাই প্রথম রেলপথে ভারত থেকে অক্সিজেন আনার পর এ নিয়ে 5টি চালান আসলো বাংলাদেশে। এই 5টি চালানে এখন পর্যন্ত 1000 মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন এসেছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। চট্টগ্রামে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ সহ আরও 2,66,400 ডোজ ভ্যাকসিন পৌঁছেছে। গতকাল সকালে ভ্যাকসিনবাহী ভ্যান থেকে টিকা বুঝে নেন সিভিল সার্জন। দ্বিতীয় ডোজের জন্য অ্যাস্ট্রাজেনেকা ও নগরের ওয়ার্ডে গণটিকা প্রদানে মডার্না আর উপজেলার ইউনিয়ন পর্যায়ের জন্য সিনোফার্মের ভ্যাকসিন পাঠানো হয়েছে। এর মধ্যে 27 কার্টুনে অ্যাস্ট্রাজেনেকার 1,08,000, 150 কার্টুনে সিনোফার্মের 1,20,000 ডোজ এবং 32 কার্টুনে মডার্নার 38,400 ডোজ টিকা পাঠানো হয়। এসব ভ্যাকসিন শহর ও উপজেলার বিভিন্ন পর্যায়ে দেখা হবে বলে জানান জেলা সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি। নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। গতকাল সকালে দিনাজপুর একাডেমি স্কুল মাঠে করোনায় কর্মহীন 5 শতাধিক শ্রমিক ও গৃহকর্মীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। চুয়াডাঙ্গার সিনেমা হল পাড়ায় শতাধিক তৃতীয় লিঙ্গের ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয় স্বেচ্ছাসেবী সংগঠন তারুদেবী ফাউন্ডেশন। মোংলায় প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিয়েছে প্রাণের বাঘেরহাট নামে একটি ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। হবিগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে করোনা ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশার নারী পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করেছেন জেলা প্রশাসন। মৌসুমের শেষ সময়ে সরবরাহ কমায় নওগাঁর হাটে মন প্রতি ধানের দর বেড়েছে 50 থেকে 70 টাকা পর্যন্ত। কাঙ্ক্ষিত দাম পাওয়ায় খুশি চাষিরা। ধান বেচা কেনার খবর জানাতে নওগাঁর মহদেবপুর হাটে আছেন রিপোর্টার MR রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, ধন্যবাদ রাব্বি। প্রান্তিক চাষিরা কিন্তু ভোর সকালে এই হাটগুলোতে এখন ধান তুলছেন। বিশেষ করে
তারা কিন্তু ফজরের নামাজ পরপরই এই ধানগুলো নিয়ে হাটে আসেন। আমরা হাটগুলো যেটা এখন লক্ষ্য করছিলাম যে মৌসুমের আসলে শেষ সময়, এখন কিন্তু ধানের সরবরাহটাও বেশ কম, তারপরও দরের জায়গাটা কিন্তু অনেকটাই এই মৌসুমে এখন বেশি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে চিকন সরু জাতের যেসব ধান রয়েছে এই ধানের কিন্তু দর গেল 10-12 দিনের ব্যবধানে এখানে বৃদ্ধি হয়েছে 70 থেকে 80 টাকা প্রতি মনে বৃদ্ধি হয়েছে। দরের জায়গাটা আসলে এই সময়টাতে ধানের সরবরাহের কারণে, বিশেষ করে শুকনা ধানের কারণে কিন্তু দর বেশি বলছে স্থানীয় চাষিরা। তবে তারা দীর্ঘদিন ধরে একটা প্রত্যাশা করছিল একটা ভালো দর পাওয়ার। এ মৌসুমে কিন্তু ধানের দর প্রথম থেকেই বেশ চড়া ছিল এবং প্রান্তিক চাষিরা এবার কিন্তু বেশ লাভবান হয়েছে এবং এই গেল বুড়ো মৌসুমের ধানগুলো কিন্তু এখন হাটে আসছে এবং এই ধানের যে আর্দ্রতা, ধানের যে শুকনো, এটা কিন্তু এখন বেশ ভালো থাকার কারণে চাষিরা একটা কাঙ্ক্ষিত দর পাচ্ছে। বিগত মৌসুমগুলোতে যে দর ছিল 1000 বা 1100 টাকা, সেই ধান কিন্তু আজকের হাটে আমরা লক্ষ্য করছি চিকন সরু জাতের যেসব ধান রয়েছে এই ধানগুলো বিক্রি হচ্ছে 1280 টাকা পর্যন্ত প্রতি মনে এবং কিছু প্রকারভেদে 1300 টাকা পর্যন্ত ধান কিনা বেচা চলছে। তো নওগাঁ বরাবরই একটা ধান উৎপাদনের বড় জেলা। বিগত মৌসুমে, বিশেষ করে পুরো মৌসুমে ধান উৎপাদন হয়েছিল এই জেলায় প্রায় 12 লাখ মেট্রিক টন এবং ধানের এবছর কিন্তু বুড়ো মৌসুমে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা তার থেকে কিন্তু বেশি হয়েছে বলছিল কৃষি বিভাগ এবং এই ধানগুলোই কিন্তু এখন হাটগুলোতে আসছে। তবে বরাবর কৃষকরা যে বিষয়টি বলে থাকেন যে মৌসুমের প্রথম ভাগে যে ধানগুলো তারা হাটে তুলে থাকেন সেই সময়টাতে কিন্তু কাঙ্ক্ষিত দর তারা পান না এবং ব্যবসায়ীরা তারা নিয়ন্ত্রণ করার মাধ্যমে সেই সময় ধান কিছুটা কম দরে কিনে থাকেন। পরবর্তীতে কিন্তু এই ধানের দরটা কিন্তু বেশ চড়া দামে বিক্রি করে থাকেন। তো মৌসুমের প্রথম ভাগে ধানের কিন্তু আর্দ্রতাটা বেশ কম থাকে, বিশেষ করে আর্দ্রতা 14%-এর নিচে থাকে। এই কারণে তারা ধানের কম দরে কেনার একটা সুযোগ নিয়ে থাকেন ব্যবসায়ীরা। তবে এখন যে ধানগুলো আসছে একেবারে শুকনো ধান এবং এই ধানের বিশেষ করে ধানের যে পানির যে আর্দ্রতা এটা কিন্তু একেবারে কম থাকার কারণে ধানটা পরবর্তী মৌসুমে কিন্তু কমে যায়। বিশেষ করে প্রতি মনে কিন্তু 5 কেজি, 7 কেজি, 10 কেজি পর্যন্ত ধানের ওজন কমে যায়। এই ধানই কিন্তু এখন হাটগুলোতে আসছে। তো এখন যে ধানগুলো বাজারে নিয়ে আসছে কৃষকরা, বিশেষ করে যারা মজুত করে রাখতে পেরেছিল তারাই কিন্তু এই ধানগুলো এখন বিক্রির জন্য হাটে নিয়ে আসছে এবং মৌসুমের প্রথম ভাগে বেশিরভাগ ধান কিন্তু প্রান্তিক কৃষকের ঘর থেকে ব্যবসায়ীর ঘরে কিন্তু চলে গিয়েছে। তো জেলা কৃষি বিভাগ বলছিল যে এই মৌসুমে কিন্তু যে পরিমাণ তারা আশা করেছিল বিগত পুরো মৌসুমে তার থেকে অধিক ধান উৎপাদনের কারণে এবছর কিন্তু কৃষকরা বেশ লাভবান হয়েছে এবং প্রথম থেকেই কিন্তু 1000 টাকার উপরে ধান তারা বিক্রি করেছিল এবং ধানের যে বাজার ব্যবস্থা বিগত মৌসুমগুলোর চেয়ে অনেক ভালো দাম পাওয়ার কারণে তারা কিন্তু একটা প্রত্যাশার জায়গায় বেশ লাভবান হয়েছে এবং গ্রামীণ অর্থনীতিতে বড় একটি ভূমিকা রেখেছিল। প্রান্তিক চাষিরা বরাবরই যে বিষয়টি তারা বলে থাকেন যে ধানের যে উৎপাদন খরচ, সেই উৎপাদন খরচের সঙ্গে বাজারে কিনা বেচার একটা অসামঞ্জস্য তৈরি হয় এবং এর ফলে কিন্তু প্রান্তিক জনপদে একটি প্রভাব পড়ে এবং ব্যবসায়ীর ঘরেই কিন্তু মুনাফার টাকাটা চলে যায়। তো বিগত মৌসুমের চেয়ে এই গেল বুড়ো মৌসুমে কিন্তু যে ধানের দামটা এসেছিল এই ধানের দরে কিন্তু গ্রামীণ অর্থনীতিতে বড় একটি ভূমিকা রেখেছে এবং অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করছিলাম ভালো দর পাশাপাশি ভালো ফলনের কারণে কিন্তু অর্থনীতি অনেকটা চাঙ্গা ভাব বিরাজ করছে। তবে এখনকার মৌসুমের হাটে যে ধানগুলো আসছে বিশেষ করে চিকন জাতের ধান, এই ধানগুলো কিন্তু এখন বেশি, বিশেষ করে জিরাশাল, নাজির, কাটারি এবং আতপ জাতের ধানটা কিন্তু এখন বেশি আসছে এবং এই ধানগুলো প্রকার ভেদে কিন্তু আতপ ধান বিক্রি হচ্ছে 1500 টাকা মন, নাজির, জিরা এই জাতীয় ধান বিক্রি হচ্ছে 1300 টাকা পর্যন্ত, 1280 টাকা পর্যন্ত। আমরা একজনের কাছে একটু জানতে চাইবো আজকের হাটে ধানের দর কি দরে কিনা বেচা হচ্ছে, একটু তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি। আজকে কি দরে ধান আপনি কিনা বেচা করলেন? আজকে ধান 1420 পর্যন্ত, 1420 পর্যন্ত বাজার। আজকে কি ধান ছিল এটা? শতকি আতপ। বিগত মৌসুমের চেয়ে দাম কি বেশি না কম আছে? আজকে একটু বেশি ভাবে। ধন্যবাদ। একজন বলছিলেন আজকে ধানের দর 1420 টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে মৌসুমে। বিগত কয়েকদিনের চেয়ে কিন্তু 70 থেকে 80 টাকা পর্যন্ত ধানের দর এখানে বেশি পাচ্ছে প্রান্তিক চাষিরা বরাবরই যে বিষয়টি এরকম একটা টেকসই বাজার তাদের জন্য আশা করছিলেন। তারা বলছেন যে ভালো বাজার পেলে কিন্তু তাদের উৎপাদন ক্ষেত্রে কিন্তু আরো বেশি উৎসাহী হয়ে পড়ে এবং উৎপাদনের জায়গাটাই কিন্তু আমরা যে লক্ষ্য করছি বর্তমানে কিন্তু চলছে
রোপা আমন আবাদের একটা ভর মৌসুম, এবং এই রোপা আমন আবাদের জায়গায় কিন্তু এবছর ধানের ভালো দরের জায়গা নিশ্চিত হওয়ার কারণে কিন্তু আমন আবাদের দিকে চাষিদের বেশ আগ্রহী আমরা লক্ষ্য করছিলাম। এবং জেলা কৃষি বিভাগ বলছে এই মৌসুমে রোপা আমন আবাদ বিগত বছরগুলোর চেয়ে কিন্তু 62,000 হেক্টর জমিতে কিন্তু ধানের আবাদ হয়েছে। রোপা আমন আবাদের এই ধান কিন্তু এখন আরো 15 থেকে 20 দিনের মতো সময় লাগবে বাজারে আসতে। ইতিমধ্যে কিন্তু প্রান্তিক চাষিরা তাদের ঘরের শেষ সময়ের ধানগুলো হাটে তুলছেন। তো রাব্বি, এই ছিল নওগাঁর মহাদেবপুরের ধান বেচা কেনার খবর আমার কাছে। ধান বেচা কেনার খবর নিয়ে নওগাঁর মহাদেবপুর হাট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী এমআর রক। পড়ে ইউরোপে যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখে মাল্টার কারাগারে প্রায় 7 মাস ধরে বন্দি জীবন যাপন করছেন 165 জন বাংলাদেশি। সবশেষ শুক্রবার মাল্টার ইমিগ্রেশন পুলিশ আরও 10 বাংলাদেশিকে আটক করে। ওই দেশের আইন অনুযায়ী কমপক্ষে 6 মাস জেল জরিমানা হতে পারে তাদের। ইতালি থেকে জুমনা মাহমুদের রিপোর্টে বিস্তারিত। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশকালে মাল্টার জলসীমা থেকে প্রায় 7 মাস আগে গ্রেপ্তারকৃত 165 জন বাংলাদেশি এখনও মাল্টার কারাগারে বন্দী। তারা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হয়েছেন। আপিলেও খারিজ হয়েছে তাদের আবেদন। এতে অনিশ্চয়তায় পড়েছে তাদের ভবিষ্যৎ। কারাগারে বন্দী বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা গত মাসে মাল্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পার্মানেন্ট সেক্রেটারি কেভিন মাহনে সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠক করেন। ওই বৈঠক সফল হয়েছে উল্লেখ করে সংগঠনের মহাসচিব কাজী এনায়েতুল্লাহ আটককৃত বাংলাদেশিদের মুক্তির ব্যাপারে আশা প্রকাশ করেন। যারা এখন বন্দী আছেন মাল্টারি কারাগারে, তারা নিশ্চিত থাকেন আপনারা তাদের বের করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করব এবং আশা করি আল্লাহ আমাদের সঙ্গে থাকবেন, তারা একদম মুক্ত হতে পারবেন। এই বিষয়ে সংগঠনটি মাল্টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে আইবার সহসভাপতি ফখরুল আকম সেলিম এবং আহমেদ ফিরোজ উপস্থিত ছিলেন। আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য যে সমস্ত ভূমিকাগুলি আমাদের থাকতে পারে সেই বিষয়গুলি আমরা এই অথরিটিকে বলেছি। আমাদের আইবার পক্ষ থেকে একজন বিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে, উনি এই ব্যাপারটা নিয়ে কাজ করছেন। আমরা আশা করি আগামীতে ওনার মাধ্যমে এই আইবার পক্ষ থেকে এই বাংলাদেশি ভাইদের জন্য আমরা কিছু করতে পারবো। আটক হওয়া বাংলাদেশিরা সহসায় মুক্তি পাবে না বলে মনে করছেন মাল্টায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। সে দেশের আইন অনুযায়ী তাদেরকে কমপক্ষে 6 মাস কারাভোগ করতে হতে পারে। একটি দালাল চক্রের মাধ্যমে গ্রেফতারকৃতরা পাকিস্তানি ভুয়া পাসপোর্ট এবং ভিসা নিয়ে ইতালি পাড়ি জমানোর চেষ্টা করছিল। জুমানা মাহমুদ, সময় সংবাদ, মাল্টা। করোনা সংক্রমণ রোধে নতুন করে বিধিনিষেধ জারি করেছে কাতার সরকার। শুক্রবার দেশটিতে আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়ে যাওয়ায় কড়াকড়ি তুলে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে বিধিনিষেধের বেড়াজালে আটকে ছিল কাতারবাসী। সংক্রমণ কিছুটা কমে আসায় কয়েক ধাপে বিধিনিষেধ তুলে নেওয়ার ঘোষণা দেয় দেশটির সরকার। এরই ধারাবাহিকতায় শুক্রবার থেকে আরেক ধাপে শিথিলতার ঘোষণার কথা থাকলেও এদিন কাতারে করোনা আক্রান্তের সংখ্যা 200 ছাড়িয়ে যাওয়ায় ভেস্তে যায় সেই পরিকল্পনা। হঠাৎ করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় আগস্ট জুড়ে আবারও বিধিনিষেধ জারি করেছে দেশটির সরকার। এদিকে করোনার ভারতীয় ধরনের বিস্তার রোধে সচেতন প্রবাসীরাও। করোনার বিধিনিষেধ আজকে থেকে কিছুটা শীতল হলেও প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে অনুরোধ করব বাইরে হইলে মাস্ক পরিধান করার জন্য। কাতারের করোনা নিষেধাজ্ঞা 30 জুলাই প্রত্যাহার করার কথা থাকলেও তা করা হয়নি নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায়। তবে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, এতে আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি। কাতারে গণহারে করোনার ভ্যাকসিন প্রয়োগের কারণে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় 3 ধাপে তুলে নেওয়া হয়েছিল কিছু বিধিনিষেধ। তবে হঠাৎ সংক্রমণ বাড়তে থাকায় উদ্বিগ্ন দেশটির সরকার। আর তাই বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহারের আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ সংশ্লিষ্টদের। সময় সংবাদ, কাতার। সম্প্রতি ফ্রান্সে স্বাস্থ্য পাস বাধ্যতামূলক করা হয়েছে। সিনেমা, থিয়েটার, মিউজিয়াম, বার কিংবা রেস্টুরেন্টগুলোতে এখন থেকে প্রদর্শন করতে হবে স্বাস্থ্যমূলক বাধ্যতামূলক পাস। আইন অমান্য করলে গুনতে হবে জরিমানা। দেশ জুড়ে বাধ্যতামূলক স্বাস্থ্য পাসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম হলেও অনেকেই এটিকে ইতিবাচকভাবে দেখছেন। ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবু রিপোর্ট। ফ্রান্সে এখন থেকে সিনেমা, থিয়েটার, মিউজিয়াম ও
কালচারাল ভেন্যুতে প্রবেশের ক্ষেত্রে যেমন স্বাস্থ্য পাস বাধ্যতামূলক, তেমনি দেশটির বার ও রেস্টুরেন্টে প্রবেশের ক্ষেত্রে ক্রেতা বিক্রেতা এবং সেখানে যারা কাজ করেন তাদের জন্য স্বাস্থ্য পাস বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়েছে। অন্যথায় তাদের জরিমানার মুখোমুখি হতে হবে। দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিষয়টি তদারকি করবে। আইন অমান্যকারীদের কমপক্ষে 135 ইউরো থেকে শুরু করে 3750 ইউরো পর্যন্ত জরিমানা গুনতে হবে। আর এক মাসে 3 বারের বেশি কেউ এই আইন অমান্য করলে তার জন্য আরও বেশি জরিমানা রয়েছে। দেশ জুড়েই এই স্বাস্থ্য পাস নিয়ে আন্দোলন সংগ্রাম চললেও অনেকেই এটিকে ইতিবাচক হিসাবেই দেখছেন। দেশটিতে প্রতি শনিবার বাধ্যতামূলক স্বাস্থ্য পাসের বিরুদ্ধে বিভিন্ন শহরে আন্দোলন এখনও চলমান রয়েছে। আন্দোলনকারীরা বলছেন, বাধ্যতামূলক স্বাস্থ্য পাস সংবিধান পরিপন্থী। বাধ্যতামূলক স্বাস্থ্য পাসের জন্য স্বাস্থ্যসেবায়ও বিঘ্ন ঘটতে পারে বলে মনে করা হয়। আর বাধ্যতামূলক স্বাস্থ্য পাসের কারণে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলিতে সেবার ক্ষেত্রে বিঘ্ন করতে পারে। ফ্রান্সে এখন পর্যন্ত প্রথম ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 65% উপরে মানুষ, আর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করেছেন 50% কাছাকাছি মানুষ। আজকে যেমন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা, সেখানে আমরা অনেক মানুষ ছিলাম। সেখানে স্বাস্থ্য পাস বাধ্যতামূলক ছিল এবং যাদের স্বাস্থ্য পাস ছিল না তাদেরকে করোনা টেস্ট করে নেগেটিভ ছিল কিনা সেটা যাচাই করে ঢুকতে দেওয়া হয়েছে। যারা করোনার টিকা নিছে তাদের জন্য তো কোনো সমস্যা নাই, তাদের কাছে স্বাস্থ্য পাস আছে, তারা যে কোনো চিকিৎসা নিতে পারে। কিন্তু যারা নাকি করোনার টিকা নেয় না এখনো, তাদের জন্য ভোগান্তির বিষয় হয়ে গেছে। আগামী দিনগুলিতে এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ডেল্টা ভেরিয়েন্ট মোকাবেলায় সরকারের তরফ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। 2022 সাল থেকে ব্রিটেনের পাশাপাশি বিশ্বের 62টি দেশের নাগরিকদের ইউরোপের সেনজেন জোনে প্রবেশ করতে ভিসার অনুমোদন নিতে হবে। সেক্ষেত্রে তাদেরকে 7 ইউরো ভিসা ফি পরিশোধ করতে হবে এবং ভিসার মেয়াদ হবে 3 বছর। সম্প্রতি ইউরোপীয় কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে। ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থা ইটিএসের অধীনে এই কার্যক্রমটি নিয়ন্ত্রিত হবে। ব্রেক্সিট পরবর্তীতে যুক্তরাজ্যের নাগরিকদের জন্য এটিকে ইউরোপের তরফ থেকে প্রথম ধাক্কা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের রিপোর্টে। বিশ্বের প্রায় 62টি দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়া ইউরোপের সেনজেনভুক্ত 26টি দেশে প্রবেশ করে 3 মাস পর্যন্ত সেখানে বসবাস করতে পারেন। কিন্তু সম্প্রতি ইউরোপীয় কমিশন একটি বিল পাশ করেছে। এতে 2022 সালের গ্রীষ্মের পর থেকে ব্রিটেন সহ মোট 62টি দেশের নাগরিকদের সেনজেন জোনে প্রবেশ করতে অনুমোদন নিতে হবে। শুধু তাই নয়, এই জন্য 7 ইউরো ভিসা ফিও পরিশোধ করতে হবে ভ্রমণকারীদের। ভিসার মেয়াদ হবে 3 বছর এবং মাল্টিপল। এক্ষেত্রে একবার প্রবেশের পর সর্বোচ্চ 3 মাস পর্যন্ত সেনজেন জোনে অবস্থান করা যাবে। প্রয়োজনে আরো 3 মাস ভিসার মেয়াদ বাড়াতে পারবেন ভ্রমণকারীরা। তবে শতকরা 95% ভিসা অনলাইনে সহজে প্রদান করবে ইউরোপের ভ্রমণ তথ্য ও অনুমোদন সংস্থা ইটিএস। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নাগরিকরাও ইউরোপের সেনজেনভুক্ত জোনে প্রবেশ করতে হলে ইটিএসের অনুমোদন নিতে হবে। এদিকে স্থানীয়দের পাশাপাশি উন্নত বিশ্বে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য ইউরোপ ভ্রমণ আর সহজ থাকছে না বলে মনে করছেন বাংলাদেশি প্রবাসীরা। ইংল্যান্ড থেকে ইউরোপে যেতে হলে আমাদের যদি ভিসা প্রয়োজন হয় এবং প্রতিনিয়ত সব তথ্য দিতে হয়, তাহলে আমাদের যারা ইংল্যান্ডে বসবাস করতেছে তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। 62টি দেশ থেকে তাদের নাগরিকরা যদি ইউরোপে ঢুকতে চায় তাদেরকে বাধ্যতামূলকভাবে ভিসা নিয়ে ঢুকতে হবে। ইউরোপ কমিশন যে ইউরোপ ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ইউ এর তথ্য অনুসারে ইতিহাস একটি স্বয়ংক্রিয় আইটি সিস্টেম থাকবে যা বহিরাগত সীমান্ত ব্যবস্থাপনা, অপরাধ দমন, সন্ত্রাস প্রতিরোধ, অনিয়মিত অভিবাসন ও মহামারীর ঝুঁকি কমাতে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমান, সময় সংবাদ। ইউরোপের অন্যান্য দেশের মতো জার্মানিতেও দেশের মৌসুমি ফল আসতে শুরু করেছে। এতে খুশি বাংলাদেশিরা। দেশটিতে বসবাসরত ক্ষুদ্র ব্যবসায়ীরা মনে করছেন এ ধরনের দেশীয় পণ্য রফতানিতে লাভবান হবে বাংলাদেশ। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া রিপোর্ট।
দেশের মৌসুমি ফলের বাজার সম্প্রসারিত হচ্ছে ইউরোপে। এরই মধ্যে ইতালি, ফ্রান্স ও পর্তুগালের পর জার্মান প্রবাসীদের কাছেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে দেশের প্রিয় ফল আম, কাঁঠাল, তাল, পেয়ারা সহ নানা রকমের দেশি ফলমূল ও সবজির চাহিদা। করোনার কারণে দীর্ঘদিন দেশে যেতে না পারা প্রবাসীরাও এসব দেশি ফল পেয়ে মহাখুশি। করোনার কারণে 2 বছর হয়ে গেল, তো আম, আমাদের জাতীয় ফল কাঁঠাল, তারপরে জাম, পেয়ারা, এগুলা পেয়ে খুব ভালো লাগছে। প্রবাসীদের চাহিদা পূরণের পাশাপাশি এই ধরনের মৌসুমি ফল রপ্তানিতে দেশের অর্থনৈতিক উন্নতিতে উল্লেখযোগ্য অবদান রাখবে বলেও আশাবাদী প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীরা। প্রবাসীরাও অনেকদিন যাবৎ দেশে যেতে পারছিল না, এই জন্য প্রবাসীরাও খুশি। এই জন্য আমরা বাংলাদেশ থেকে যেমন আম, তাল, লটকন, পেয়ারা এগুলি নিয়ে আসছি। দেশের অর্থনৈতিক মুদ্রা একটু বা দেশেরও লাভ হবে, প্রবাসীদের জন্য লাভ হবে। দেশের আরও অনেক ফল এসেছে, আপনারা উপভোগ করতে পারবেন। তবে বিদেশের চাহিদা মতো এসব কাঁচামাল পণ্যের গুণগত মান বজায় রাখতে না পারলে সম্ভাবনাময় দেশীয় মৌসুমি ফলমূল ও শাকসবজির বাজার চলে যেতে পারে অন্য কোনো দেশে। এতে দেশের রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। আয়ারল্যান্ডের কর্ক কাউন্টির সেন্ট কোলম্যান ক্যাথেড্রাল চার্চ, যে চার্চটি তৈরিতে সময় লেগেছিল দীর্ঘ 51 বছর। আয়তনে আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম চার্চ হলেও এর দৃষ্টিনন্দন কারুকাজে এটি দেশের সবচেয়ে সুন্দরতম চার্চ। আয়ারল্যান্ড থেকে বিখ্যাত সেই কারুকাজ সম্পন্ন চার্চটির আদ্যপান্ত জানাচ্ছেন সৈয়দ জুয়েল। সেন্ট কোলম্যান ক্যাথেড্রাল চার্চ কুইন্সটাউন ক্যাথেড্রাল নামের পরিচিতি রয়েছে। 1868 সালে স্থপতি এডওয়ার্ড ওয়েলবি পগিন ও জর্জ অ্যাশিলনের নকশায় চার্চটির কাজ শুরু হওয়ার 7 বছর পর 1875 সালে স্থপতি ওয়েলবি পগিনের মৃত্যু হয়। পরে আরেক বিখ্যাত স্থপতি টমাস অ্যালোসিয়াস জর্জ অ্যাশিলনের সঙ্গে যোগ দেন। আয়তন ও উচ্চতায় এটি আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম চার্চ হলেও কারুকাজের দিক থেকে এটি আয়ারল্যান্ডের সবচেয়ে সুন্দর চার্চ। নকশার পরিবর্তন ও কারুকাজে ভিন্নতা আনতে এটি তৈরিতে দীর্ঘ 51 বছর সময় লেগেছে বলে মনে করেন বিশ্লেষকরা। চার্চটির ভেতর ও বাইরের শৈল্পিক ছোঁয়ায় বিমোহিত হন দর্শনার্থীরা। বাংলাদেশিরাও আসেন এই চার্চটি দেখতে। এটি ঠিক আটলান্টিকের পাশে অবস্থিত, আর এর ঠিক অপোজিটেই টাইটানিক মেমোরিয়াল, আর সেদিক থেকে এর ঐতিহাসিক গুরুত্ব অনেক। এখানে দেশ বিদেশের প্রচুর পর্যটক প্রতি বছরই ঘুরতে আসেন। আয়ারল্যান্ডের যতগুলো চার্চ রয়েছে এটির গুরুত্ব অন্যতম, কারণ এটি তৈরি করতে দীর্ঘ 51 বছর সময় লেগেছে। এটির কারুকাজ এতই সৌন্দর্য যা মানুষের মন কাড়ে, তাই দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এই চার্চটি দেখতে আসে। বিশ্বের দ্বিতীয় পরিচ্ছন্ন হারবার কর্ক হারবারের তীরবর্তী এই কোলম্যান ক্যাথেড্রাল চার্চটি 300 ফুট উঁচু। দীর্ঘ 51 বছর লেগেছিল এই চার্চটি তৈরি করতে। এর চারিধারের কারুকাজ দেখলে যে কেউ ভাববেন 51 বছরই লাগার কথা ছিল এই চার্চটি তৈরিতে। এখনো যখনই কোনো দর্শনার্থী আসেন হারিয়ে যান সেই 1868 সালে। আয়ারল্যান্ডের সেন্ট কোলম্যান চার্চ থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর। পিছিয়ে পড়েও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সঙ্গে 2-2 গোলে ড্র করেছে আবাহনী। এই ড্রয়ের ফলে 18 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ শফিকুল ইসলাম মানিকের শিষ্যরা। অন্যদিকে 1 ম্যাচ বেশি খেলে 37 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আবাহনী। শেখ জামাল ও আবাহনীর মধ্যকার প্রথম লেগের ম্যাচটি পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছিল দুদল। ফিরতি ম্যাচেও ব্যতিক্রম হলো না। দারুণ খেলে প্রথমার্ধে এগিয়ে থাকে শফিকুল ইসলাম মানিকের দল, তবে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আকাশী নীলরা। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। যদিও বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আধিপত্য বিস্তার করে আবাহনী, প্রতিপক্ষের রক্ষণে বেশ কটি আক্রমণ রচনা করে সাদ সানডে বেলফোর্টরা। 22 মিনিটে সানডে শট রুখে দেন শেখ জামালের গোলকিপার মাসুম। এরপর যেন ছন্দ হারিয়ে ফেলে মারিও লেমোসের শিষ্যরা। বলের দখল নিয়ে দাপুটে ফুটবল খেলতে থাকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাই তো 31 মিনিটের প্রতিপক্ষের রক্ষণের ভুলে এগিয়ে যায় মানিকের দল। সলোমন কিং এর অ্যাসিস্টে প্লেসিং শটে বল জালে জড়ান গাম্বিয়ান ফরওয়ার্ড ওমর জোবে। প্রথমার্ধের শেষ দিকে লিড দ্বিগুণ করে ধানমন্ডি জায়ান্টরা। সতীর্থের থ্রু পাস ধরে দারুণ এক গোল করেন সলোমন কিং। স্কোর লাইন দাঁড়ায় 2-0।
বিরতির পর ম্যাচে ফিরতে প্রাণপণ চেষ্টা আকাশী নীলদের। 52 মিনিটে জুয়েল রানার ক্রস থেকে ব্যবধান কমান সানডে চিজোবা। তবে 77 মিনিটে সমতা আনার সুযোগ ছিল আবাহনীর, কিন্তু সানডের পেনাল্টি রুখে দেন শেখ জামালের গোলরক্ষক মাসুম। কিন্তু 88 মিনিটে আর শেষ রক্ষা হয়নি। বেলফোর্ডের গোলে সমতায় ফেরে লেমস শিশোরা। শেষ পর্যন্ত আর গোল না হলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে। দীপু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। সারা দেশে আজ শুরু হচ্ছে গণ টিকাদান। 5 দিনে ভ্যাকসিনের আওতায় আসবেন 32 লাখ মানুষ। কোভিডের হটস্পট চট্টগ্রামে অযথায় পড়ে আছে রেলওয়ে, হাসপাতাল। নিম্নয়ের মানুষের জন্য কম মূল্যের পণ্য বিক্রিতেও অনিয়ম। খোলা বাজারের পরিবর্তে বিক্রি হচ্ছে কালো বাজারে। অসাধু ডিলার চক্রের 3 সদস্য গ্রেফতার। দালালের খপ্পরে পড়ে ইউরোপে যাওয়ার ব্যর্থ স্বপ্ন দেখে মাল্টার কারাগারে 1.5 শতাধিক বাংলাদেশি। 7 মাস ধরে বন্দীদের মুক্ত করতে সরকারের সঙ্গে প্রবাসী নেতাদের বৈঠক। এই ছিল ভোরের সময়, সঙ্গেই থাকুন সময়।